আজকের ক্লাসের শুরুতে যেই কন্টেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেই কন্টেন্টটার নাম হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতা। এখন তাপের যান্ত্রিক সমতা বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা কনভার্সন ফ্যাক্টর, আর কিছুই না। এটা কার কার মাঝে কনভার্সন ফ্যাক্টর? সেটা হচ্ছে তাপ এবং কাজের মাঝে। অর্থাৎ আমরা যে কোনো কাজকে তাপে রূপান্তর করতে পারি অথবা তাপকে কাজে রূপান্তর করতে পারি। এখন এই যে একটা থেকে আরেকটাতে রূপান্তর করতেছি, যে ফ্যাক্টরটা ইউজ করা হয় সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে কি তাপের যান্ত্রিক সমতা অথবা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। কথাটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু আগে আমরা বলে আসছি যে কি আমরা যদি বলি যে হিটের ইউনিটটা কি, সবাই আপনারা কি বলবেন? যে এসআই ইউনিট হচ্ছে জুল, তাই না? আমরা এখান থেকেই শুরু করি যে ইউনিট অফ হিট, এটা যদি বলতে চাই তাহলে সেটা কি হবে? এসআই ইউনিট হচ্ছে কি জুল। এম আই রাইট? আর এটাকে যদি সিঙ্গেল ওয়ার্ড লেটার দ্বারা প্রকাশ করা হয় তখন এটাকে আমরা ক্যাপিটাল জে দিই, ঠিক আছে? আর এটা প্র্যাকটিক্যাল ইউনিটটা কি? প্র্যাকটিক্যাল ক্যালোরি। হিট হিট হিটের প্র্যাকটিক্যাল ইউনিট কি? ক্যালোরি। হারায় যান কেন? প্র্যাকটিক্যাল ইউনিটটা কি? ক্যালোরি, ঠিক আছে? তাহলে হিটের প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে ক্যালোরি, এটাকে সংক্ষেপে CAL দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে জুলের কথা বলতেছি এবং ক্যালোরির কথা বলতেছি, ঠিক আছে? ক্যালোরি স্পেলিং মনে হয় আমি একটু ভুল লিখেছি, সেটা হবে IE। এই ক্যালোরি এবং জুলের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? এখন দেখেন এই রিলেশনটা অনেক সময় গুলায় ফেলায় যে 1 ক্যালোরি সমান সমান এত জুল, নাকি হচ্ছে যে জুল সমান সমান এত ক্যালোরি। এটা মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে কি, ক্যালোরি দেখেন ওয়ার্ডটার মধ্যে অনেকগুলো লেটার আছে, বাট জুলের মধ্যে কি আছে? কম সংখ্যক লেটার আছে। এখন আমরা সমতা করার জন্য কি করি? দুই পাশকে আমরা যখন ইউনিট কনভার্সন করি ক্যালোরি থেকে জুলে বা যে কোনো ইউনিট যদি কনভার্সন করি তাহলে কি করি? দুই পাশ সমান রাখতে চেষ্টা করি না? এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে? তো আমরা এইটাকে এইভাবে বলতে পারি যে 1 ক্যালোরি সমান সমান 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.186 জুল, ঠিক আছে? এখন এইটা বড়, এখন এটা হচ্ছে ছোট। যদি ছোট হয় তাহলে এটাকে বড় বানাইতে গেলে এর সাথে কিছু পরিমাণ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে না? এই জন্য এটাকে আমরা এর সাথে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? যে 1 ক্যালোরি সমান সমান কত? এত জুল। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, জাস্ট এটা মনে রাখার জন্য। অনেক সময় আপনারা গোলায় ফেলেন যে ক্যালোরি সমান সমান এত জুল নাকি জুল সমান সমান এত ক্যালোরি, ব্যাপারটা গোলায় ফেলেন, এই জন্য এটা বললাম, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি যে 1 ক্যালোরি সমান সমান 4.186 জুল। তাহলে 1 জুল সমান সমান এখানে কত বলবো? যে 1 জুল সমান সমান বলবো হচ্ছে 1/4.186 ক্যালোরি, তাই না? এখন এই যে 1/4.186 ক্যালোরি, এটাকে একটু সংক্ষেপ করে লেখা যায়, সেটা হচ্ছে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি, মানে হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে রাখতে চাই তাহলে হচ্ছে যে 2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে এটাকে এইভাবে লেখা যায় যে 1/4.2 ক্যালোরি, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি তার কনভার্সন ফ্যাক্টরের যে ভ্যালুটা সেটা। এখন কথা হচ্ছে যে এই ভ্যালুটা আসছে কিভাবে, আসার কারণটা কি, ঠিক আছে? এই ভ্যালুটা আমরা কিভাবে পাইছি এটা যদি আমরা বলতে চাই তাহলে এটা শুরুতেই বলতে হবে যে এটা টোটালি একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এটা কোন ধরনের ভ্যালু? এক্সপেরিমেন্টাল ভ্যালু, অর্থাৎ আপনার এটা এক্সপেরিমেন্ট করে 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 তারপরে এটা বের করা হয়েছে। এখন ওই এক্সপেরিমেন্টটা কি ছিল যদি বলতে চাই তাহলে সংক্ষেপে বলা যায় সেই এক্সপেরিমেন্টটা সম্পর্কে। সাপোজ ধরেন আমি এখানে একটা পাত্র নিলাম, ঠিক আছে? এখানে একটা কি নিলাম? পাত্র নিলাম, এবং এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি আমি নিয়ে নিলাম। তাহলে ধরেন যে আমি এই পরিমাণ পানি নিয়েছি, ওকে? তো এইখানে রাখলাম হচ্ছে পানি। তো এবার এই পাত্রটার মধ্যে আমি হচ্ছে একটা স্ট্যান্ড দিলাম, ঠিক আছে? যে স্ট্যান্ডটা কি করতে পারে? রোটেট করতে পারে। যে স্ট্যান্ডটা কি করতে পারে? ঘুরতে পারে, ঠিক আছে? তো এইখানে এই হচ্ছে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা কি করতে পারে? ঘুরতে পারে। তো এই স্ট্যান্ডের মধ্যে কিছু পরিমাণ ধরেন যে কিছু ব্লেড দেওয়া হলো,
ব্লেড তো চিনি তাই না, ওই যে আপনার ধরেন লঞ্চ বা স্টিমার যদি চলে এগুলোর মধ্যে ব্লেড থাকে না, তো ওই রকম টাইপেরই কিছু ব্লেড এখানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, কিছু পরিমাণ ব্লেড বা কিছু ব্লেড আমরা এখানে কি করছি, যুক্ত করে দিছি। এবার একটা কাজ করেছি, সেই কাজটা কি, এবার হচ্ছে যে আমি এইখানে দড়ি দিয়ে পেঁচালাম। ঠিক আছে, তো দড়ি দিয়ে পেঁচিয়ে একটা পুলির সাহায্যে, পুলি বা কপিকল তো আমরা জানি, পুলি বা কপিকল বলতে কি বুঝি এটা তো আমরা জানি, নিউটনের বলবিদ্যায় পড়ে আসছি। তো এই পুলির সাহায্যে একটা ভরের বস্তুকে এখানে আমি ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, এবং আরেকটা দড়ি দিয়ে আমি কি করছি, আরেক পাশে এটাকে আরেকটা বস্তুকে পুলির সাহায্যে ঝুলাই দিছি। ঠিক আছে, অর্থাৎ দুইটা বস্তুকে ঝুলাই দিছি। ওকে, এখন যদি ঝুলাই দিই ঘটনাটা কি ঘটবে, ধরেন এই বস্তুটা নিচে পড়বে, যদি নিচে পড়ে তাহলে এই ব্লেডগুলা কোন দিকে ঘুরবে, এই দিকে, কারণ দড়িটা খুলবে না, যদি খুলে তাহলে ব্লেডটা ঘুরবে এই দিকে, বা আপনার এই যে হাতলটা আছে এই হাতলটা কোন দিকে ঘুরবে, এই দিকে রোটেট করবে। আবার যদি এই দিকে পড়তে থাকে তখন এটাও কি করবে, আপনার একই দিকে ঘুরতে থাকবে। এখন যদি ঘুরতে থাকে, যদি এই দুইটা ব্লেড ঘুরতে থাকে তখন কি হবে, এই পানির মধ্যে একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি সৃষ্টি হবে না? অবশ্যই এখানে কি হবে, একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি সৃষ্টি হবে। আর ওই রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কিসে পরিণত হবে, তাপে পরিণত হবে। ওই রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হবে, পানির মধ্যে তাপে কনভার্ট হবে। কেন তাপে কনভার্ট হবে, কারণ এখানে পানির যে অণুগুলো ছিল এই অণুগুলোর মধ্যে একটা কি হবে, অণুগুলোর যে অবস্থাটা, এই অবস্থাটা কি হবে, বিচ্ছিন্ন টাইপের হবে না? যদি হয় তাহলে সেখানে কি হবে, একটা তাপ সৃষ্টি হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন এই তাপটা কি আমি মেজার করতে পারি না? অবশ্যই মেজার করতে পারি, তাই না? কিভাবে মেজার করতে পারি, এখানে যদি আমি থার্মোমিটার বসায় দিই তাহলে ওই টেম্পারেচারটাকে আমি দেখতে পাবো না? অবশ্যই আমি এখানে একটা থার্মোমিটার বসাই দিলে এখানে এই টেম্পারেচারটা মেজার করতে পারবো, কারণ যদি তাপ উৎপন্ন হয় তাহলে এর তাপমাত্রা কি হবে, বাড়বে। আর কতটুকু পরিমাণ বাড়তেছে এই থার্মোমিটার দ্বারা আমি কি করতে পারবো, সেটা চেক করতে পারবো। এখন এই যে এক্সপেরিমেন্টটা এটা অসংখ্যবার করা হয়েছে, যখন অসংখ্যবার করা হয়েছে তখন একটা জিনিস পাওয়া গেছে যে এখান থেকে তো আমি কাজের মান বের করতেই পারি। রোটেশনাল কাইনেটিক এনার্জি থেকে যে এই যে ব্লকগুলো পড়তেছে সেখান থেকে কাজের মান আমি বের করতে পারি না, মেকানিক্যাল এনার্জিটা, তাহলে সেখান থেকে আমি মেকানিক্যাল এনার্জি বের করতে পারি। আর এই যে টেম্পারেচার বাড়তেছে কতটুকু সেটাও কি আমি নির্ণয় করতে পারি। এখন এগুলো অসংখ্যবার কি হয়েছে, পরীক্ষা করা হয়েছে। যখন পরীক্ষা করা হয়েছে তখন দেখা গেল যে এই যে কাজ পাচ্ছি, কাজ এবং তাপ, এই দুইটার অনুপাত একটা আমি কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। কেমন টাইপের ভ্যালু পাচ্ছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছে, এবং যেই ভ্যালুটার মান হচ্ছে কত, 4.186। কথাটা কি বুঝতে পেরেছেন? এই কাজ এবং তাপের যদি ওই ভ্যালুগুলার আমি অনুপাত নেই তাহলে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, যেটার মান হচ্ছে কত, 4.186, বা এটাকে আমি কি লিখতে পারি, 4.2। এই যে আমি 4.2 পাচ্ছি এটাকেই বলা হচ্ছে যে, এবং এই যেটা কিন্তু জুল না, এই যেটা কি, এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এটাকে আমরা কি নামে ডাকতেছি, এই যেটাকে তাপের যান্ত্রিক সমতা নামে। ঠিক আছে, তাহলে এটাই কি পাচ্ছি আমরা, তাপের যান্ত্রিক সমতার ভ্যালুটা পাচ্ছি, এবং যার ভ্যালু কত, 4.2, যার ভ্যালুটা কত, 4.2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ডাব্লিউ সমান সমান কত, জে কিউ, ডাব্লিউ সমান সমান কত, জে কিউ, এবং জে এর ভ্যালুটা কত, 4.2। কথাটা কি বোঝা যাচ্ছে, জে এর ভ্যালুটা কত, 4.2। এখন এই জে এর ইউনিটটাও তো বের করা সম্ভব, অবশ্যই সম্ভব। এখন এখান থেকে যে আমরা যে ইউনিটগুলো ব্যবহার করি, এই ডাব্লিউ এবং তাপ, অর্থাৎ কাজ এবং তাপের যে ইউনিটটা ব্যবহার করি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং সেগুলো সিকোয়েন্স অনুযায়ী মনেও রাখতে হবে। এখানে আপনার ইউনিট কনভার্সনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় দেখবেন ক্যালোরি ইউজ করতেছে, অনেক জায়গায় জুল ইউজ করতেছে। যদি এই জায়গাটা না ধরতে পারেন তাহলে কিন্তু এটা আপনার প্যাচ লেগেই থাকবে পুরো চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে,
এখান থেকে শুরু হচ্ছে ইউনিট কনভার্সনের কাহিনীগুলো। খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি দেখে যান তাহলে আশা করি সমস্যা হবে না। তাহলে এই যে এখানে যে আমরা কাজটা ইউজ করতেছি, এই কাজের ইউনিটটা আমরা ধরতেছি জুলে, এই কাজের প্র্যাকটিক্যাল ইউনিটটা আমরা কিসে নিচ্ছি, জুলে নিচ্ছি, আর এর ইউনিটটা নিচ্ছি আমরা ক্যালোরিতে। ঠিক আছে, তাহলে আমরা একটা ইউনিট কিসে ইউজ করতেছি, জুলে ইউজ করতেছি, আরেকটা ইউনিট কিসে ইউজ করতেছি, ক্যালোরিতে ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে এই ইউনিটটা হচ্ছে কি ক্যালোরিতে। তাহলে আমি যদি বলি যে এই কনভার্সন ফ্যাক্টরের ইউনিটটা কত, এই কনভার্সন ফ্যাক্টরের ইউনিটটা কত হবে, এইটা জুল এইটা ক্যালোরি, তাহলে এখানে ইউনিটটা কত আসবে, জুল ক্যালোরি। জুল পার ক্যালোরি। ইউনিটটা কত হবে, জুল পার ক্যালোরি। তাহলে ওই ইউনিটের ভ্যালু সহকারে যদি আমি লিখতে চাই, ঠিক আছে, আচ্ছা ইউনিটটা এখানে আলাদা করে লিখে দিলাম যে ইউনিটটা হচ্ছে জুল পার ক্যালোরি, এবং ওইটার যদি ভ্যালু সহকারে লিখতে চাই তাহলে যান্ত্রিক সমতা সমান সমান আমি কত বলতে পারি, 4.186 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এখানে কিন্তু যেটা অবশ্যই জুল না, এটা কি তাপের যান্ত্রিক সমতা। কথাটা কি বুঝতে পারতেছি? এখন এই যে আমি জুল পার ক্যালোরি ইউনিটটা পাচ্ছি, এই যে জুল পার ক্যালোরি এককটা পাচ্ছি, এটাকে আপনার এককও ধরা যায় না, ফিজিক্যাল একক ধরা যায় না। কেন ফিজিক্যাল একক ধরা যায় না, তার কারণটা কি, ধরেন আপনাকে যদি বলি কিলোগ্রাম আর গ্রামের রেশিও বের করো, কিলোগ্রাম আর গ্রামের রেশিও বের করো, ব্যাপারটা কেমন না? ব্যাপারটা তো একটু অন্যরকম, তাই না? তাহলে ওই কিলোগ্রাম আর গ্রামের রেশিও বের করলে দেখা যাবে আপনি কিলোগ্রামে কনভার্ট করে নিলে ব্যাপারটা আপনার ওই এটার ইউনিট লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এইখানে তাপও কিন্তু আপনার হচ্ছে যে শক্তি, আবার কাজও হচ্ছে এক প্রকার শক্তি, কারণ কাজ করার সামর্থ্যকেই তো আমরা কি বলি, শক্তি বলি। তাহলে এই দুইটাও তো একই সেম ধরনের। এখন এই যে ইউনিটটা পাচ্ছি জুল পার ক্যালোরি, এটা আপনার ফিজিক্যাল ইউনিট না। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার জাস্ট হচ্ছে একটা কনভার্সন ফ্যাক্টর, এছাড়া আর কিছুই না। মানে একটা থেকে আরেকটাতে কনভার্সন করার যে ফ্যাক্টর সেটাকে এটাকে বলা যায় আর কি, কিন্তু এটাকে আমরা ফিজিক্যাল ইউনিট বলতে পারি না। এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? কথাগুলো ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে চলেন সামনের দিকে আগাই। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ক্যালোরি বের করলাম, এখন এই ক্যালোরির যদি ডেফিনেশন বের করতে চাই, বা এই ক্যালোরি বলতে আমরা কি বুঝি, তাহলে কি সেটা বের করা যাবে না? অবশ্যই সেটাও বের করা যাবে। সাপোজ ধরেন এইখানে যে ওয়াটার আছে, ওয়াটারের পরিমাণটা হচ্ছে 1 গ্রাম পিওর ওয়াটার। আপনি ধরে নেন আমি একটা পাত্রে 1 গ্রাম পরিমাণ পিওর ওয়াটার রেখেছি। কত গ্রাম? 1 গ্রাম পিওর ওয়াটার। এবার এই 1 গ্রাম পিওর ওয়াটারকে যদি আমি হিট দেই, আমি কি দেব? হিট দেব। যদি হিট দেই তাহলে এর তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে। আমি যদি 1 গ্রাম পরিমাণ পিওর ওয়াটার নিয়ে সেটাকে যদি হিট দেই, একটা পাত্রে রেখে যদি হিট দেই, তাহলে তার তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে না? এখন ধরে নিচ্ছি তার তাপমাত্রা বৃদ্ধির যে ডিফারেন্সটা, সেটা যদি হয় 1 ডিগ্রি, সেটা যদি কি হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা বলবো যে এই 1 ডিগ্রি পরিমাণ সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ আমার তাপ দিতে হয়েছে, সেই তাপটাকে আমরা কি বলতেছি? ক্যালোরি বলতেছি। ঠিক আছে, এখন এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। ইম্পর্ট্যান্ট কথাটা কি? এখন এইখানে আমরা জানি যে ওয়াটারের কথা যদি বলা হয়, তাহলে ওয়াটারটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত যাইতে পারবে, তাই না? 100-এর বেশিও তো যাইতে পারে, তখন সেটা স্টিম হয়ে যায়। বাট 0 থেকে 100-এর মধ্যে আপনার লিকুইড অবস্থায় তো পাওয়া যায়। তাহলে এই যে লিকুইড অবস্থায় পাওয়া যাচ্ছে, তাহলে আমি কি যদি বলি 45 থেকে 46-এ যাচ্ছি, তাপমাত্রাটা 45 থেকে বাড়াইয়া 46-এ যাচ্ছি, তাহলে সেখানে তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তেছে। তাহলে ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি আমি এটাকে ডিফাইন করতে পারবো 1 ক্যালোরি হিসাবে? ভুলেও না, এটা ভুলেও করা যাবে না। ঠিক আছে, এই যে এইটার যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকেও ফিক্সড করে দেওয়া হয়েছে, বা এইটার যে হিসাবটা বের করা হয়েছে ওই বাউন্ডারির মধ্যেই ক্যালকুলেশন করা হয়েছে, এবং ওই বাউন্ডারিটা কত? 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে তাপমাত্রার ডিফারেন্সটা কত হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাই না? যদি আমি হিট দেই এবং সেই তাপমাত্রা যদি 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেডে বাড়ে এবং তাপমাত্রার ডিফারেন্স যদি হয় 1, তাহলে ওই 1 গ্রাম পরিমাণ ওই 1 গ্রাম পরিমাণ ওয়াটারটাকে আমার ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপটা দিতে হয়েছে ওই তাপটাকেই বলা হচ্ছে 1 ক্যালোরি এবং এটাকে লেখা হচ্ছে আপনার 1.000 ক্যালোরি দ্বারা। কথাটা কি বুঝতে পেরেছেন? 1.00 ক্যালোরি দ্বারা। অবশ্যই তাপমাত্রার ডিফারেন্সটা কত হইতে হবে? 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এটা নির্দিষ্ট? অবভিয়াসলি এটা নির্দিষ্ট টেম্পারেচার। আপনি বলতে পারেন না যে আমি 50 থেকে 51-তে বাড়াইছি, এরপরে আমি ক্যালোরি ডেফিনেশনটা দিচ্ছি। এটা না, এটা টোটালি নির্দিষ্ট একটা টেম্পারেচার, ফিক্সড। বুঝতে পেরেছেন? তাহলে এইটুকু ব্যাপার কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? যদি বুঝতে পারি এর বেশি তাহলে দিলে কি লেখা হতে যায়। পারে স্যার? এই বেশি দিলে আমরা এই- ওইটার ক্যালোরি ডিফাইন করব না, ঠিক আছে? এই তাপমাত্রাটা পরীক্ষাগারে এইটা দিয়েই বের করা হয়েছে, এই জন্য আমাদের এইটাই মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? ভুল জিনিস শেখানো দরকার নাই বা ভুল জিনিস শিখবেন না, যেটা শিখবেন সেটা পিওরলি শিখবেন। ক্লিয়ার? এইটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনাদের সেই কথা যা যা বলেছি এটার সামারি হচ্ছে এটা, যে তাপের যান্ত্রিক সমতা বলতে আমরা কি বুঝতেছি, যে এটা হচ্ছে কাজ এবং তাপের মধ্যে অথবা জুল এবং ক্যালোরির মধ্যে একটা রূপান্তর ফ্যাক্টর, যেটা কি করে কাজকে তাপে কিংবা তাপকে কাজে রূপান্তরিত করতে পারে। ক্লিয়ার? আর 1 ক্যালোরি সমান সমান আমরা বলতে কি বুঝি বা ক্যালোরি ডেফিনেশনটা কিভাবে দিতে পারি, যে 1 গ্রাম পানির তাপমাত্রা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 15.5, আচ্ছা এখানে 0.5 আর লেখা হয় নাই, তাহলে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ প্রয়োগ করতে হবে বা যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাকেই আমরা কি বলবো? 1 ক্যালোরি বলবো। সবাই এইটুকু ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া। ক্লিয়ার? আর রূপান্তর ফ্যাক্টরটা আচ্ছা, তো স্যার। আমাদের মনে থাকবে, তাই না? যে সেটা কি 1 হ্যাঁ। ক্যালোরি সমান সমান 4.186 জুল। এটা যেন মাথায় থাকে। রূপান্তর ফ্যাক্টর মাথায় না থাকলে কিছুক্ষণ পরে অনেক বিপদ হবে। ঠিক আছে? অনেক রকমের বিপদ হবে এবং আপনি কনভার্সন করতেই পারবেন না, এবং আপনি ম্যাথটা পারেন, বুঝেন, কিন্তু এই কনভার্সনের কারণে আপনি ম্যাথটা সলভ করতে পারলেন না, হা করে তাকায় আছেন। ব্যাপারটা এমন হবে। এবার আসেন নেক্সট টপিকস। সেটার নাম কি? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ। এটাকে ইংলিশে কি বলা হয়? স্পেসিফিক হিট ক্যাপাসিটি অথবা স্পেসিফিক হিট। ঠিক আছে? এখন এই আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ, এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ঠিক আছে, চলেন এটা আমরা বুঝার চেষ্টা করি। সাপোজ ধরেন আমি একটা আননোন বস্তু নিলাম, ঠিক আছে? এখানে কি নিলাম? আননোন একটা বডি নিলাম। এই বডিটা জানি না, যে এই বস্তুটা আমি জানি না যে এটা আসলে কিসের, একদম আননোন আমার কাছে। ঠিক আছে, তো এই বডিটার মাস ধরে নেন এম। মাস কত ধরে নিচ্ছি? এম ধরে নিচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এর উপরে হিট দেই, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? এর তাপমাত্রা বাড়বে না কমবে? যদি হিট দেই তাহলে এর তাপমাত্রা বাড়বে না কমবে? অবশ্যই কি হবে? এর তাপমাত্রা বাড়বে। গুড। তাহলে এর তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে। জেনারেলি কোনো বস্তুর উপরে যখন হিট দেওয়া হয় দুইটা কাজ হতে পারে, মাথায় নিয়ে নেন একবারে। দুইটা কাজ কি? হয় তার অবস্থার পরিবর্তন করতে পারে, আর না হয় ওই বস্তুর টেম্পারেচার বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তাহলে আমি যখন এই বস্তুর উপরে হিট দেব, আমি ধরে নিচ্ছি এর অবস্থার পরিবর্তন হচ্ছে না, বাট হচ্ছে যে কি হচ্ছে, এখানে এর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। যদি বেড়ে যায় তাহলে এখান থেকে এটা টোটালি এক্সপেরিমেন্টাল একটা কথা। ঠিক আছে, যে এক্সপেরিমেন্টাল কথা কি, যে এই যে আমি হিট দিচ্ছি, ঠিক আছে, আমি যে হিট দিচ্ছি এটা যত বেশি পরিমাণ মাস হবে তত বেশি পরিমাণ আমাকে হিট দিতে হবে।
মানে আমাকে যদি এটা টেম্পারেচার বাড়াইতে হয় তাহলে কি করতে হবে, যত বেশি পরিমাণ মাস আছে ঠিক তত বেশি পরিমাণ আমাকে কি করতে হবে, তাপ দিতে হবে। তাহলে আমি কি বলতে পারি, এর যে তাপের যে ব্যাপারটা এটা মাসের কি সমানুপাতিক, মাস বাড়লে তাপ বেশি বাড়াইতে হবে, ঠিক আছে। এবং যদি আমি মাস বাড়লে তাপ যদি বাড়াই তাহলে কি হবে, এর তাপমাত্রাটাও কি হবে, সাইমেন্টেনিয়াসলি বাড়বে। কি হবে, এর তাপমাত্রার যে পরিবর্তনটা সেটাও কি হবে, সমানুপাতিক হারে বাড়বে। জেনারেল কথা, মাস বেশি তাপ বেশি দিতে হবে, আর তাপ যদি বেশি দেই সেক্ষেত্রে তাপমাত্রাটাও কি হবে, বাড়বে। ক্লিয়ার? তাহলে যদি এইটা বাড়ে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে ডেল্টা কিউ ইজ প্রপোর্শনাল অফ কি এম ইন্টু ডেল্টা থিটা, ঠিক আছে। তাহলে এম ইন্টু ডেল্টা থিটার সমানুপাতিক বলতে পারি। এখন এই সমানুপাতিক সাইন যদি আমি উঠিয়ে দেই তাহলে আমি কি লিখতে পারি, ডেল্টা কিউ সমান সমান এস এম ডেল্টা থিটা, ঠিক আছে। কি লেখা যায়, এস এম ডেল্টা থিটা। এই যে আমি এসটা লিখেছি এটাকেই কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অথবা স্পেসিফিক হিট। অর্থাৎ এটাকে আমরা জেনারেলি এস দ্বারা প্রকাশ করতে পারি, সি দ্বারা, স্মল সি দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি, অথবা ক্যাপিটাল সি দ্বারাও প্রকাশ করতে পারি। বাট আমি এই পুরো কোর্সে আপনাদের এটাকে এস দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে এটাকে কি বলা হচ্ছে, এই এসটাকেই বলা হচ্ছে যে আপনার স্পেসিফিক হিট অথবা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। এখন যদি আমি এটার ডিফাইন করতে চাই যে আসলে এই স্পেসিফিক হিটটা কি, তাহলে দেখেন ডিফাইন করার জন্য আমি কি করতে পারি, এই এসটাকে বাম পাশে নিয়ে আসতে পারি এবং বাকি কন্টেন্টগুলোকে আমি আলাদা করতে পারি। কিভাবে, এই ডেল থিটা উপরে থাকবে, ডেল কিউ উপরে থাকবে এবং এম ডেল থিটা কি থাকবে, নিচে থাকবে। এখন এইখানে যে ভরটা আমি ইউজ করি, করতেছি এই ভরটা হচ্ছে আপনার ইউনিট মাস। কোন ধরনের মাস, ইউনিট মাস। এখন ইউনিট মাস বলতে আমরা কি বুঝি, মাসটা কেমন টাইপের হবে, ইউনিট মাস হবে, একক মাস। এখন একক মাস বলতে কি বুঝি, সেটা 1 গ্রাম হইতে পারে অথবা 1 কেজিও হইতে পারে। সেটা কি হইতে পারে, হয় 1 গ্রাম হবে, না হয় কি হইতে পারে 1 কেজিও হইতে পারে, ঠিক আছে। অথবা কি হইতে পারে 1 কেজিও হইতে পারে। আমরা এখানে কোন ধরনের মাস ইউজ করতেছি, একক মাস। এখন এই একক মাসের জন্য এখানে তো একটা টেম্পারেচার আছে, তাহলে এই টেম্পারেচারটা কি আমরা বসাইতে পারি, এই টেম্পারেচারটা হচ্ছে যে আপনার 1 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে পারে অথবা কি হইতে পারে 1 কেলভিন হইতে পারে, ঠিক আছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে পারে অথবা 1 কেলভিন হইতে পারে। যদি এটা লিখতে পারি তাহলে দেখেন এখান থেকে তো আমি এই স্পেসিফিক হিটটাকে ডিফাইন করে ফেলতে পারি যে ডি কিউ ডিভাইডেড বাই কত, 1 ইন্টু কত, 1। এখন এইটা সমান সমান কি লেখা যায়, ডেল্টা কিউ। এখন এইটাকেই তো আমি এখান থেকে ডিফাইন করে ফেলতে পারি। কিভাবে ডিফাইন করতে পারি, যে 1 গ্রাম অথবা 1 কেজি ভরের তাপমাত্রা, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 1 কেলভিন বাড়াতে চাই তাহলে যে তাপের প্রয়োজনটা হবে সেটাকেই কি বলা হবে, তার স্পেসিফিক হিট বলা হবে। আমি আবারও বলতেছি, লেখা দরকার নেই, লেখা আছে আপনারা যা শুনেন। সেটা কি, 1 গ্রাম ভরের বস্তু, 1 গ্রাম বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে যে তাপের প্রয়োজন হবে সেই তাপটাকে আমরা কি বলতেছি, ওই পদার্থের স্পেসিফিক হিট বলতেছি বা আপেক্ষিক তাপ বলতেছি। ক্লিয়ার? এখন এই আপেক্ষিক তাপের কি ইউনিট আছে না, অবশ্যই এর ইউনিট আছে। এর এককটা কি হবে দেখে বলেন তো কেউ একজন, এর এককটা কি হবে, জুল, তাহলে ক্যালোরি, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় কি, জুল পার কেজি কেলভিন। অথবা আমি এটাকে কি লিখতে পারি, অথবা আমি লিখতে পারি জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, লেখা যায় না। এটা হচ্ছে কোন ধরনের ইউনিট, এটা হচ্ছে তার এসআই ইউনিট। এটা কোন ধরনের ইউনিট, এসআই ইউনিট। এখন আমি যদি এটার প্র্যাকটিক্যাল ইউনিট লিখতে চাই, যদি এর আমি প্র্যাকটিক্যাল ইউনিট লিখতে চাই তাহলে কি লিখতে পারবো না, তাহলে প্র্যাকটিক্যাল এককটা কত হবে সেটা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা কি লেখা যায়,
দেখেন অথবা লেখা যায় যে এর সাথে দেখেন আমি 1000 মাল্টিপ্লাই করতে পারি, এর সাথেও আমি 1000 মাল্টিপ্লাই করতে পারি, অর্থাৎ উপরে নিচে আমি 1000 মাল্টিপ্লাই করতে পারি না। তাহলে সেটা যদি করি তাহলে এর ইউনিটটা কি দাঁড়াবে, কিলো ক্যালোরি পার কিলোগ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এটা হচ্ছে তার কি প্র্যাকটিক্যাল ইউনিট বা প্র্যাকটিক্যাল একক। কথাটা কি বোঝা যাচ্ছে? এখন এই কথাগুলোই এখানে লেখা হয়েছে যে কি একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, আমরা এখানে গ্রাম বা হচ্ছে যে আপনার কেজি এগুলো দিয়ে ডিফাইন করতেছি, আমরা একদম জেনারেল কথা বলতেছি। ঠিক আছে, যে সেটা কি যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়, ওই বস্তুর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ, একই কথা। ঠিক আছে, অথবা এটাকে কি বলা হয়, কিভাবে বলা যায়, যে প্রতি একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে, এখন আমি আপনাদের কিন্তু বলাইছি যে কি আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, তাই না? তাপ ধারণ ক্ষমতা কিন্তু টোটালি ডিফারেন্ট কন্টেন্ট। ঠিক আছে, এটার ডেফিনেশনটা একটু পরেই আমরা পেয়ে যাব, এজন্য এটা আমি এখানে দিয়েছি যেন আপনারা এই তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এই দুইটার মাঝে না পেঁচান। ঠিক আছে, তাহলে এইখানে কি বলা হয়েছে ডেফিনেশনটা দেখে যাই, একটু পরে এটার সাথে রিলেট করে ফেলবো। সেটা কি যে প্রতি একক ভরে বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয়। ক্লিয়ার? এরপরে কি বলা হয়েছে, যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার মান তাপমাত্রার উপর নির্ভর করে। জেনারেলি এই আপেক্ষিক তাপটাকে আপনার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, বাট রিয়েল কথা যদি বলি সেটাও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিন্তু। এখন যদি আপনাকে বলা না থাকে, জেনারেলি আপনাদের এটা বলা থাকবেও না, এই যে আপেক্ষিক তাপের ভ্যালুটা এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট ভ্যালু আপনাদের কোনোদিনও দিবে না, বাট সত্যি কথা যেটা সেটা আমি আপনাদের জানাচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে সেটা কি করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। যদি বলা না থাকে তাহলে এর মান ধ্রুবক হিসেবে ধরে নেওয়া হয়। এখন ধ্রুবক মানগুলো কি কি একটু পরে আমরা দেখব, তার আগে দেখি যে এই ধ্রুবক মানগুলো বের করার জন্য কি কি লাগতে পারে। সেটা হচ্ছে যে এই যে আপেক্ষিক তাপের ভ্যালুটা, এটা হচ্ছে যে বস্তুর প্রকৃতি, কি টাইপের বস্তু, নেচারটা কি সেটার উপর ডিপেন্ড করে, এবং বস্তুর অবস্থার উপরও ডিপেন্ড করে। অবস্থা কি, সেটা কঠিন হইতে পারে, তরল হইতে পারে, গ্যাসীয় হইতে পারে। এই তিনটা অবস্থার উপরে আলাদা আলাদাভাবে ডিপেন্ড করবে আপেক্ষিক তাপের ভ্যালুটা। কঠিন বস্তুর জন্য একরকম হবে, লিকুইড বস্তুর জন্য একরকম, লিকুইডের জন্য একরকম হবে, এবং গ্যাসীয়ের জন্য কি একরকম হবে, এবং সেটা বস্তুর উপরেও ডিপেন্ড করবে, আপনি কি টাইপের ম্যাটেরিয়াল নিচ্ছেন তার উপরেও ডিপেন্ড করবে এই ভ্যালুটা। ক্লিয়ার? এখন এই যে ভ্যালুটা ডিপেন্ড করতেছে, এই ভ্যালুটা কি ফাইন্ড আউট করা সম্ভব না? অবশ্যই ফাইন্ড আউট করা সম্ভব। এই ভ্যালুটা আপনাদের হচ্ছে যে মুখস্থ করানো হয়, সেটা অ্যাকচুয়ালি মুখস্থ মানে যে ওয়াটারের জন্য আমরা বের করি। ঠিক আছে, যদি ওয়াটারের জন্য সেই ভ্যালুটা আপনাদের বের করতে চাই তাহলে সেই ভ্যালুটা কি কি দাঁড়াচ্ছে, যদি বলি স্পেসিফিক ওয়াটার মানে স্পেসিফিক হিট, যেহেতু বস্তুর উপরে ডিপেন্ড করে তার মানে আমি এখানে বুঝাচ্ছি যে ওয়াটারের জন্য, অন্য কোনো বস্তু নিলে সেটা তার জন্য ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা যেমন কি হইতে পারে, যদি আমি বলি এটাকে তো এস দ্বারা প্রকাশ করতেছি, যদি আমি এই এসের মানটা কার জন্য বের করতে চাই, পানির জন্য বের করতে চাই, লিকুইডের জন্য। ঠিক আছে, তাহলে লিকুইডের জন্য বের করতে চাইলে সেটা কত হবে, কারো আইডিয়া আছে? আপেক্ষিক তাপ পানির 4200 জুল per 4200 mole per জুল। mole। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যেটা বলতেছেন জুল পার কিলোগ্রামে, ঠিক না? আমরা এটা দিয়ে শিখবো না, আমরা শিখবো এটার প্র্যাকটিক্যাল ইউনিট দিয়ে। ঠিক আছে, কারণ আপনাদের কনভার্সন করতে হবে, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন কনভার্সনটা তত আপনার জন্য হেল্পফুল হবে এবং সেটা থেকে আপনার ভয়টা দূর হবে। অনেকেই আছেন এখানে যে কনভার্সন বুঝেন না, অনেকেই আছেন। ঠিক আছে, তো আমি চাই যে ওইটা যেন না হয় এই ক্লাসগুলোর পরে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো কোনটা দিয়ে, ক্যালোরি দিয়ে। ঠিক আছে, সেটা কত হইতে পারে, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, পানির যে স্পেসিফিক হিটটা আছে সেটা কত, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা থেকে যদি আমি আপনাদের সেই কথায় যাইতে চাই তাহলে কি যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। এখন বলেন 1 ক্যালোরি সমান সমান কত জুল? 1 ক্যালোরি সমান সমান কত জুল?
4.2 4.2 জুল। তাহলে এখানে লিখলাম 4.2 জুল, নিচে দিলাম হচ্ছে কত দ্বারা গ্রাম, 1 গ্রাম সমান সমান কত কেজি? 1000 1000 1000 1 কেজি। বাই 1000 1/1000 1 বাই ভুল করে ফেলছেন অলরেডি। ঠিক আছে, 1/1000 হবে, ভেরি গুড। তাহলে সেটা কত? 1/1000। 1000 কি বলতে পারি? কেজি বলতে পারি। এবং সেটা কত? এত ডিগ্রি সেন্টিগ্রেডে যদি নেই তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখেন এই 1000 যদি উপরে চলে যায় তাহলে সেটা কত হবে? 4200 হবে না? তাহলে যদি 4200 হয় তাহলে এটাকেই আমরা বলি যে 4200 জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, তার আগে একটা পার থাকবে। তা 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই একটু আগে আপনারা বলেছেন। ঠিক আছে, এখন এইটা মনে রাখাটা কেন সহজ, তার কারণটা কি? এটা হচ্ছে যে কোনো কোনো বইতে একটু ভ্যারি করে, এখন যে 2টা লাইন লিখব, বাট ম্যাক্সিমাম হচ্ছে যে এটা ধরে নিলে আপনাদের যে নাম্বার কেটে দিবে তা না। ঠিক আছে, আপনাদের যদি বলে দেওয়া না থাকে তাহলে আপনারা এটা ধরতে পারেন আমি যে ভ্যালুটা এখন দিব, আর যদি বলে দেওয়া থাকে তাহলে ওইটা ইউজ করাটাই বেটার। ঠিক আছে, কারণ আপনাকে সেটা বলে দিয়েছে। ওকে, যেমন পানির জন্য এত পেলাম, তাহলে আমি যদি বের করতে চাই বাষ্পের জন্য কত হবে, তাহলে স্টিমের জন্য কত হবে, সেটা হবে হচ্ছে আপনার 1/2 ক্যালোরি গ্রাম পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অর্থাৎ এর অর্ধেক হবে, এখানে যা পাবো তার অর্ধেক হবে। আর যদি আমি বলি আপনার আইসের জন্য কত হবে, আইসের জন্য এটা হয় হচ্ছে আপনার কত, 1/2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, প্রায় 2100। অনেক বইতে দেখা যায় যে এটা একটু ডিফারেন্স করে লেখে, এখানে হাফ ইউজ হলো কেন? হাফ ক্যালোরি দুইটাই একই প্রায় চলে আসে, একই আসে, এই জন্য এখানে হাফ দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো তো ক্যালকুলেটেড ভ্যালু, তাই না? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2100 আসবে না? একজন তো বলেই দিয়েছেন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে কত? 2100 জুল পার কেজি ডিগ্রি ভাই, ওটা সেন্টিগ্রেড। আইসের 2100। এটাও তো 2100 হবে, দুইটাই তো হাফ। এটার হাফ হবে না, এর অর্ধেক হবে, তার মানে এটাও কি হবে? 2100 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি আরেকবার বলতেছি, এটা আপনারা হাফ অর্ধেক করে লিখতে পারেন। অনেক বইতে, বাহিরের রাইটারের বইগুলোতে এটা হাফ করেই দেওয়া আছে, বাট আমাদের যে বইগুলো আছে সেগুলোতে আপনার ধরেন যে অনেক জায়গায় একটু ডিফারেন্স করে লেখছে, হয়তো বা দেখা যায় যে এই স্টেমের সাথে একটু এদিক ওদিক হয়। যদি বলে না দেওয়া থাকে আপনি এটা 2100 ধরলে আপনার মার্কস কাটবে না। তাপ ধারণ ক্ষমতা, যদি তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাই সেটাকে ইংলিশ টার্ম কি হিসেবে বলা যায়, যে হিট ক্যাপাসিটি অথবা থার্মাল ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি অথবা থার্মাল ক্যাপাসিটি মানেই হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা। এখন আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং তাপ ধারণ ক্ষমতা দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, যদি আমি তাপ ধারণ ক্ষমতার কথা বলি তাহলে এক কথায় যদি বলতে হয় তাহলে সেটা আসলে বুঝায় যে কতটুকু তাপ এক্সচেঞ্জ করতে পারবে সেটা সম্পর্কে ধারণা দেয়। অথবা আমি যদি হিট ক্যালকুলেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি তাপ ধারণ ক্ষমতা ইউজ করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে সেটা কিভাবে সেটা বোঝার জন্য চলেন একটু থিম দেখি। যেমন ধরেন আমি এখানে একটা বস্তু নিলাম, এখানে আমি একটা কি নিলাম, বস্তু নিলাম, যে বস্তুটা হচ্ছে যে আননোন একটা বস্তু। আমি এই বস্তুটা কি টাইপের বস্তু আই ডোন্ট নো, আমি জানি না সেটা। ঠিক আছে, তো এটার ভর ধরেন যে এম হচ্ছে, সেটা কনস্ট্যান্ট একটা ভর। কোন টাইপের ভর? কনস্ট্যান্ট একটা ভর। এখন এর উপরে যদি আমি হিট দেই, তাহলে হিট দিলে কি হইতে পারে? কোনো বস্তুর উপরে যদি আমি হিট দেই বা তাপ দিই তাহলে দুইটা কাজই হতে পারে। এক হচ্ছে এর অবস্থার পরিবর্তন করতে পারে, আর না হয় তাপমাত্রা বাড়াইতে পারে। আমি ধরে নিচ্ছি এই বস্তুটা কি করবে না, তার অবস্থার পরিবর্তন করবে না, তাহলে সেটা কি করবে? তার তাপমাত্রা বাড়াবে। তাহলে ধরে নিচ্ছি যে এইটার তাপমাত্রা হচ্ছে ডেল্টা থিটা পরিমাণ বেড়ে যাবে। এখন যদি বেড়ে যায়, এবার একটা জিনিস চিন্তা করেন, আমি যত তাপ দেব, এম তো কনস্ট্যান্ট, আমি যত তাপ দেব এর তাপমাত্রা তত কি হবে? বাড়বে। যত তাপ দেব এর তাপমাত্রা তত বাড়বে, তাহলে তাপ এবং তাপমাত্রা এখানে কি সমানুপাতিক। তাহলে আমি বলতে পারি ডেল্টা কিউ ইজ প্রপোর্শনাল অফ ডেল্টা থিটা। যদি বলতে পারি তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ডেল্টা কিউ সমান সমান একটা কনস্ট্যান্ট, এবং ওই কনস্ট্যান্টটার নাম হচ্ছে এইচ ডট সি ডট। এটার আসলে প্রকাশ করার জন্য যে ওরকম কিছু আছে তা না, অনেক বইতে এইচ দ্বারা প্রকাশ করে। আমি আপনাদের যেন এটা বুঝতে পারেন যে এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, এই জন্য এখানে আমি এই কনস্ট্যান্টটার নাম কি দিয়েছি? এইচ ডট
সি ডট ইন্টু ডেল্টা থিটা। ঠিক আছে, অর্থাৎ এই যে কনস্ট্যান্টটা পাচ্ছি এই কনস্ট্যান্টটাকেই কি বলা হচ্ছে, হিট ক্যাপাসিটি বলা হচ্ছে। ঠিক আছে, বা তাপ ধারণ ক্ষমতা বলা হচ্ছে। ক্লিয়ার? এখন এই তাপ ধারণ ক্ষমতা যদি এটা হয়, এখন এটাকে আরেকটু সুন্দরভাবে কি ডিফাইন করা যায় না? অবশ্যই সুন্দরভাবে ডিফাইন করা যায়। যদি আরেকটু ক্লিয়ারভাবে বলতে চাই, সেটা কিভাবে বলা যায়? এখন দেখেন, আমরা যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না করে তাপমাত্রা বাড়াই, সেক্ষেত্রে আমরা আরও একটা জানি যে সেই তাপমাত্রাটা কত হয় বা তাপটা কত হয়, সেই তাপটা হচ্ছে আপনার ms ডেল থিটা। এই পরিমাণেই তো বৃদ্ধি পায়। একটু আগে দেখে আসছি না যে অবস্থার পরিবর্তন করতেছি না, আবার তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, সেটা কত, ms ডেল থিটা। আর এইটা সমান সমান আবার এই ডিকিউ সমান সমান এটা লিখতে পারলে এবার বাকিটুকু তো আমরা এখানে বসাইতে পারি যে h ডট সি ডট ডেল থিটা। ঠিক না? এখন এখান থেকে কি কোনো কিছু কাটাকাটি যায়? অবশ্যই কাটাকাটি যায়। এই ডেল থিটা এবং এই ডেল থিটা কি হয়, কাটাকাটি যায়। তাহলে এখান থেকে আমরা হিট ক্যাপাসিটি সমান সমান কি বলতে পারি? হিট ক্যাপাসিটি সমান সমান বলতে পারি যে ms। কি বলা যায়? ms, অর্থাৎ হিট ক্যাপাসিটি কার সমান হলো? ভর এবং আপেক্ষিক তাপের মাল্টিপ্লিকেশন হলো। কথাটা কি বুঝতে পারছেন? এখন এখান থেকে যদি আমি বলতে চাই যে কি, যে আপেক্ষিক তাপটা কি, তাহলে একটু আগেই দেখে আসলাম যে ডেফিনেশনটা, যে একক ভরের, এখান থেকে দেখেন তো এর সমান সমান লেখা যায় না যে hc বাই কত m। তাহলে একক ভরের বস্তুর যদি তাপ ধারণ ক্ষমতা এত বাড়াইতে হয়, ভুল লিখেছি আমি, হ্যাঁ, একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাটাকে আমরা কি বলতেছি? আপেক্ষিক তাপ বলতেছি। ওই যে একটু আগের যে বুলেট পয়েন্টটা ছিল, এটা হচ্ছে এই ডেফিনেশনটা, আপেক্ষিক তাপের ডেফিনেশনটা ওই বুলেট পয়েন্ট থেকে। আর এখান থেকে আমি আপেক্ষিক তাপটাকে কিভাবে ডিফাইন করতে পারি, বা শুধু তাপ ধারণ ক্ষমতাটাকে কিভাবে ডিফাইন করতে পারি, যে তার ভর ইন্টু কত হবে, তার ভর ইন্টু আপনার আপেক্ষিক তাপ হবে। ঠিক আছে, এখন এইটার যদি এককের কথা বলি, তাহলে এককটা কিভাবে বের করা যায়? এর ইউনিটটা তো আমরা বের করতেই পারবো। এর একক হচ্ছে কি হইতে পারে? এর একক হইতে পারে আপনার, যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কত হবে আপনার হচ্ছে জুল পার। এখান থেকে যদি দেখতে চাই তাহলে এখান থেকে দেখলে সেটা কত হবে আপনার, জুল পার ক্যালোরি হইতে পারে, বা জুল পার কেলভিন হইতে পারে। ঠিক না? যেমন এইটাকে যদি আমি একবারে এইভাবে লিখতে চাই, যদি আমি এটাকে এক লাইনে লিখতে চাই তাহলে আরেকটু সুন্দর হবে। কেমন? যেমন আমরা হিট ক্যাপাসিটি সমান সমান লিখতে পারি যে হিট ক্যাপাসিটি সমান সমান লিখতে পারি যে এখান থেকে কি লেখা যাবে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, এবং এখান থেকে কি লেখা যাবে, ms লেখা যাবে। এম আই রাইট? তাহলে এইটা যদি লেখা যায়, এবার এখান থেকে আমরা কি তার ডিফাইন করতে পারবো না? অবশ্যই পারবো। যে কি বলা যায়, এটাকে কিভাবে ডিফাইন করতে পারি, যে তাপ দেওয়ার ফলে যদি এর তাপমাত্রার পরিবর্তন হয়, ঠিক আছে, তাপ দেওয়ার ফলে যদি এর তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে সেটাই তো হচ্ছে কি তার তাপ ধারণ ক্ষমতা। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে এটাকে আমরা কিভাবে ইউনিট হিসাবে লিখতে পারি? ইউনিট হিসাবে লিখতে পারি হচ্ছে যে এর একক সমান সমান আমরা বলতে পারি যে কি, জুল পার কেলভিন, অথবা কি লেখা যায়, জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক না? এই দুইটাও ইউনিট প্রায় সেম, এসআই ইউনিট। অথবা আমি কি বলতে পারি, প্র্যাকটিক্যাল ইউনিটে সেটা কত, প্র্যাকটিক্যাল ইউনিটে তাপের একক কি, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা কি লেখা যাবে, হচ্ছে আপনার ক্যালোরি পার কেলভিন। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে এর ডিপেন্ডেন্সি আসলে কার উপরে? এর ডিপেন্ডেন্সি হচ্ছে মাস এবং ভর। এর ডিপেন্ডেন্সি কার উপরে? ভরের উপরে, বস্তুর যে কি পরিমাণ ভর আছে সেটার উপরে। এবং এর ডিপেন্ডেন্সি আরেকটা হচ্ছে কি, এর নেচারের উপরে। কারণটা কি, এর নেচার কেন? কারণ আমরা জানি যে স্পেসিফিক হিট যদি আপনার নেচারের উপরে ডিপেন্ড করে, তাহলে হিট ক্যাপাসিটিও কি হবে, নেচারের উপরে ডিপেন্ড করবে, তাই না? কেন? কারণ এটা সমান সমান ms। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্সি হচ্ছে ভর এবং বস্তুর প্রকৃতির উপরে। ঠিক আছে, তো এইটাকেই আমরা এখন সাজায় যদি লিখতে চাই, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে।
ক্লিয়ার? এবং তাপ ধারণ ক্ষমতা কার কার উপর নির্ভর করে? বস্তুর ভর এবং প্রকৃতির উপর। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছেন। চলেন আমরা এটা একসাথে করতে থাকি। কি বলা হয়েছে যে দুটি গোলকের ঘনত্বের অনুপাত দেওয়া আছে 4:5 এবং ব্যাসার্ধের অনুপাত 1:2। তাদের তাপ ধারণ ক্ষমতা সমান হলে আপেক্ষিক তাপের অনুপাত কত হবে? তাপ ধারণ ক্ষমতা সমান, তাপ ধারণ ক্ষমতা সমান, এবং সেখান থেকে আমাকে কি ব্যাসার্ধ এবং ঘনত্ব দেওয়া আছে। তাহলে দেখেন তাপ ধারণ ক্ষমতা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না যে M1 S1, যে প্রথমটা তাপ ধারণ ক্ষমতা এবং দ্বিতীয়টা তাপ ধারণ ক্ষমতা কি সেম, M2 S2। এখন এখানে আমাদের তো ভর নিয়ে কিছু বলে নাই, বাট এখানে আমাদের কি দেওয়া আছে? ঘনত্ব দেওয়া আছে। তাহলে ভরটাকে আমরা ঘনত্বে কনভার্ট করতে পারি না? অবশ্যই পারি। m = ρv, তাহলে ρ1 v1 ইন্টু কী হবে S1 = কী হবে ρ2 v2 ইন্টু S2। ক্লিয়ার? তাহলে এইটুকু বুঝতে পারলে এবার রো তো হচ্ছে যে রো এর ভ্যালু আপনাকে দেওয়া আছে, হ্যাঁ ঘনত্ব দেওয়া আছে। এবার ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধ তো দেওয়া নেই, তাহলে এই যে ভি এটা তো আর ভ্যালোসিটি না, এটা কি তার আয়তন। যদি আয়তন হয় তাহলে আমরা গোলকের আয়তন কিভাবে বের করতে পারি? অবশ্যই সেটা জানি, সেটা কত? 4/3 পাই আর কিউব। তাহলে এটার আয়তন কত হচ্ছে? 4/3 পাই আর কিউব। তাহলে R1 কিউব বলতে পারি। ওকে, ইন্টু কত হবে? S1, আর বাকিটা কি হবে? ρ2, আবার ওইটার আয়তন কত হবে? 4/3 পাই R2 হোল কিউব ইন্টু কত হবে? S2। এবার এখান থেকে দেখেন 4/3 পাই 4/3 পাই দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এখান থেকেও বাদ, এখান থেকেও বাদ। ঠিক আছে, তাহলে আমাকে কার কার মধ্যবর্তী অনুপাত বের করতে বলা হয়েছে? আপেক্ষিক, S1/S2 বের করতে হবে। হ্যাঁ আপেক্ষিক তাপ, তাই না? তাহলে S1/S2 বের করতে হবে। তাহলে S1/S2 যদি বের করতে চাই তাহলে আমি কি লিখতে পারি? যে এখান থেকে হচ্ছে যে ρ1 এক পাশটাকে ক্যালকুলেট করলেই হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই ρ2, এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এটাকে বললাম হচ্ছে আপনার আর কি আছে R1 ডিভাইডেড বাই কত হবে? R2 হোল কিউব ইজিক্যাল টু কত হবে? S2 ডিভাইডেড বাই S1। এবার বাকি তো কাজ কি, এখানে ভ্যালুটা ইনপুট করে দেওয়া, তাই না? তাহলে ρ1 এর ভ্যালু কত দেওয়া আছে? 4:5 যেহেতু আছে, তার মানে ρ1 হচ্ছে 4 আর ওইটার ভ্যালু হচ্ছে 5 ইন্টু R1 কত হবে? ব্যাসার্ধের অনুপাত 1/2, তার মানে হচ্ছে কত হবে? 1/8। 2 কিউব মানে কত হবে? 8 হবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি দ্যাট মিনস আমার অ্যান্সারটা তো চলে আসার কথা। সেটা কত হবে? যদি কাটাকাটি করি 2 4, তাহলে এখানে তো 2 দ্বারা একবারই কাটতে পারতাম, কি করেছি। আচ্ছা দেখেন তাহলে এখান থেকে কত আসবে? S2 is to S1 সমান সমান কত আসবে? 1:10। অথবা আমরা কি বলতে পারি? S1 is to S2 সমান সমান কত হবে? S1 is to S2 সমান সমান কত হবে? 10:1। আনসার। যে ধরেন এখানে একটা আপনার পাত্র দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা পাত্র দেওয়া আছে, তার তাপ ধারণ ক্ষমতা, H.C. অর্থাৎ হিট ক্যাপাসিটি দেওয়া আছে আপনার কত? 200 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে? সেটা কত? 200 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এবার একে যদি আমি তাপ বাড়াই অর্থাৎ তাপ দেই, ঠিক আছে, তাহলে এর তাপমাত্রা ধরেন বেড়ে দাঁড়াইছে কত? এর তাপমাত্রা বাড়ছে হচ্ছে আপনার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এটাকে আমি হিট দেই, ডেল্টা কিউ দেই, হিট দেই, তাহলে এর তাপমাত্রা কত বাড়ছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। আপনাকে বের করতে বলা হয়েছে এরতে এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর জন্য এই ক্যাপাসিটির কত তাপ দেওয়া হয়েছিল। তাহলে সেটা বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। সেটা আমরা কিভাবে বের করতে পারি? যে ডেল্টা কিউ সমান সমান কত? এইচসি ডট কী হবে? ইন্টু কী হবে? তার টেম্পারেচার রাইজ। তাহলে তার তাপ ধারণ ক্ষমতাটা কত? 200।
দেখেন দুইটাই কিসে আছে, এটা ক্যালোরিতে আছে, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমার সব ইউনিট ঠিক আছে। ইনটু কি আসবে, তাপমাত্রা বাড়ছে কত, আপনার হচ্ছে 10, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 2000 ক্যালোরি। তাহলে এই যে আমি তাপ দিচ্ছি, এই পরিমাণ তাপ কি করতে পারবে, কন্টেনারটা নিতে পারবে, যেহেতু এর তাপ ধারণ ক্ষমতা কত দেওয়া আছে, 200 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, যেহেতু এইটা তার তাপ ধারণ ক্ষমতাটা দেওয়া আছে, তার মানে সে কি করতে পারবে, এত পরিমাণ তাপ কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এগুলো জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য, আর কিছু না। চলুন সামনে যাই। এবার আসেন একটা টপিক যেটা নাম হচ্ছে পানির সমতুল্য বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। পানির সমতুল্য অথবা ওয়াটার ইকুইভ্যালেন্ট। এখন এই পানির সমতুল্য বা ওয়াটার ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝি, এটা জেনারেলি ইউজ করা হয় হিট ক্যালকুলেট করার জন্য। কি ক্যালকুলেট করার জন্য, হিট ক্যালকুলেট করার জন্য আমরা ইউজ করি। এখন হিট কখন এটা হচ্ছে যে আমরা এটা ইউজ করতে পারবো, সাপোজ ধরেন যে আমি একটা বস্তু নিলাম বা একটা বস্তু পেলাম, ঠিক আছে, তো এই বস্তুটা কি টাইপের বস্তু বা এর ভর কত, এর নেচার কত, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না যে বস্তুটা কি টাইপের বস্তু, এর নেচারটা কি, ঠিক আছে, প্লাস হচ্ছে যে এটা কত ভরের বস্তু, আমি এইটা সম্পর্কে কিছুই জানি না। এখন আমি একটা কাজ করতে পারি, এটাকে যদি তাপ দেই, সাপোজ এখানে যদি আমি তাপ দিতে থাকি, তাহলে এই জিনিসটা আমি বুঝি যে এইটাকে তাপ দিলে এর হয় অবস্থার পরিবর্তন ঘটবে, না হয় কি হবে, না হয় এর টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, হয় অবস্থার পরিবর্তন ঘটবে, না হয় এর টেম্পারেচারটা বাড়বে। ঠিক আছে, তো আমি এটাকে হিট দিচ্ছি, ধরেন এর টেম্পারেচার বেড়ে দাঁড়াইলো ডেল্টা থিটা, ডেল্টা থিটা পরিমাণ এর টেম্পারেচার বেড়ে দাঁড়াইছে। ঠিক আছে, এই পরিমাণ বাড়ছে। এখন আমি তো এটা জানি না ভর কত বা কি আসে বিষয়, এটা সম্পর্কে তো আমি জানি না নেচারটাও কি। এখন আমি কি করলাম, তার পাশাপাশি একটা পানি নিলাম, একটা পাত্রে পানি নিলাম। ঠিক আছে, তো তার পাশাপাশি এই পাত্রে ধরেন যে আমি এখানে পানি নিয়েছি, তো এই হচ্ছে পানি। পানি সিম্বলটা যদি আমরা এই কালার দিয়ে দিই তাহলে সুন্দর দেখাবে। তো এই হচ্ছে ধরেন যে আমি এখানে পানি নিয়েছি। ঠিক আছে, যদি পানি নেই, এখন যদি এখানে আমি হিট দেই, যদি আমি এখানে হিট দেই তাহলে কি অবস্থাটা কি হবে, পানির টেম্পারেচার বাড়বে। আমি পানির অবস্থার পরিবর্তন করাতে চাচ্ছি না, আমি এর টেম্পারেচারটা বাড়াতে চাচ্ছি। তাহলে এখানে হিট দিলে কি হবে, আমি যদি ডেল্টা কিউ পরিমাণ হিট দেই তাহলে কি হবে, এখানেও ধরেন যে ডেল্টা কিউ পরিমাণ হিট দিচ্ছি, তাহলে এর টেম্পারেচারটা কি হবে, বাড়বে। এখন ধরেন যদি বাড়ে, এখন আমি এইখানে যত পরিমাণ হিট দিয়েছি এইখানেও আমি তত পরিমাণ হিট দিয়েছি, দুইটা জায়গাতেই সেম হিট দিচ্ছি। এখন এইখানে যা হিট দিয়েছি এখানে যদি তা হিট দেই, কথাটা হচ্ছে যে এইখানে যত পরিমাণ টেম্পারেচার বাড়ছে, এটা কি নেসেসারি কন্ডিশন যে এখানেও তত পরিমাণ টেম্পারেচার বাড়বে? নেসেসারি না, হতেও পারে নাও হতে পারে, তাই না? বাট এটা নেসেসারি না যে আমি এইখানে যে পরিমাণ তাপ দিচ্ছি এটা এর তাপমাত্রা যত বাড়াচ্ছে এখানেও একই পরিমাণ তাপ দেওয়ার ফলে তাপমাত্রা তত বাড়াবে, এটা তো আর নেসেসারি কন্ডিশন না, বাড়তেও পারে নাও বাড়তে পারে। এখন ধরেন যে এর তাপমাত্রাটা বেশি বেড়ে গেছে, যদি বেশি বেড়ে যায় তাহলে আমি যদি এর তাপমাত্রাটা কমায়া এইটাতে আনতে চাই তাহলে আমি কি করব, এটার মধ্যে আরও পানি ঢালবো। যদি আমি আরও পানি ঢালি তাহলে তাপমাত্রা কমে কার সমান হবে, এর সমান হবে। ঠিক আছে, তাহলে আমি এটা কমায়া বাড়ায়া হচ্ছে যে এর টেম্পারেচারটা এইটার সমান করতে পারি, তাই না? এখন ধরেন যে কখন এটার সমান হয়েছে, সাপোজ ধরে নেন যখন আমি ওয়াটারটা পাইছি হচ্ছে 100 গ্রাম ওয়াটার, আমি যখন 100 গ্রাম ওয়াটার দিয়েছি, ঠিক আছে, তখন এই দুইটার টেম্পারেচার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, যে আমি 100 গ্রাম যখন ওয়াটার এখানে ইউজ করেছি তখন এর তাপমাত্রাটা কি হয়েছে, সমান হয়েছে। তখন আমি কি করলাম, আমি এখানে একটা কাজ করলাম যে এই ভরের বস্তুটা, এটা তো আমি জানি না যে কী টাইপের এবং কত ভর। এখন আমি এইখানে জাস্ট হচ্ছে একটা কার্ড নিলাম, কার্ডে এইখানে লিখে দিলাম যে এইটা হচ্ছে যে 100 গ্রাম ওয়াটারের সমান। এই যে এই বস্তুটা এটা কার সমান, 100 গ্রাম
ওয়াটারের সমান। এখন এইটা লেখাতে আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে যে আমি যে হিট দিচ্ছি 100 গ্রামে যে পরিমাণ বাড়বে এটাতে ঠিক সেম পরিমাণ বাড়তেছে। তার মানে আমি এরপরে এটাতে যা যা করব এই বস্তুটার তাপমাত্রার পরিবর্তনটাও কি হবে? সেম পরিমাণে হবে। অর্থাৎ আমি এটাকে একই কাজ করে ফেলছি। এখন আমি এটাতে একবারে টুকিয়ে দিছি যে এটা 100 গ্রাম ওয়াটারের সমান। এখন আমি এটা বস্তুর নেচারও জানি না, বস্তুটার ভরও জানি না, কিচ্ছু জানি না, বাট আমি কিন্তু হিট ক্যালকুলেট করতে পারতাছি। কার সাথে কম্পেয়ার করে ক্যালকুলেট করতে পারতাছি এটার হিট? কার সাথে? পানির সাথে কম্পেয়ার করে। এই জন্য এই টপিক্সটার নাম বলা হয়েছে কি? পানির সমতুল্য বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। এখন এইটা যদি এবার এই বডির এই বস্তুটা যদি আমি তার কত টেম্পারেচার বাড়ছে বা কত হিট দিলে কত বাড়বে সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে ক্যালকুলেট করতে পারি? ডেল্টা কিউ সমান সমান ডেল্টা কিউ কার জন্য? বডির জন্য। তাহলে ডেল্টা কিউ সমান সমান কত? ডাব্লিউ এস ওয়াটারের জন্য। তাহলে এস ডাব্লিউ লিখলাম ইন্টু কত? ডেল্টা থিটা। তাহলে আমি বস্তুটার কি বের করতে পারবো? তার তাপ বের করতে পারবো এবং কত তাপমাত্রা সেটাও কিন্তু বের করতে পারবো। সেটা কার রেসপেক্টে চিন্তা করতেছি? ওয়াটারের ইকুইভ্যালেন্টের রেসপেক্টে। এই জন্য এখানে এম এর জায়গায় কি চলে আসছে? আপনার ডাব্লিউটা চলে আসছে। কার সাথে কম্পেয়ার করে লিখতেছি? ওয়াটারের সাথে। এই জন্য এখানে কি আসছে? ডাব্লিউ। এই জন্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। এখন যদি বলা হয় আপনাদেরকে যে এটার ইউনিটটা কি হবে? এই যে পানির সমতুল্য বলতেছি এর ইউনিটটা কি হবে? যেহেতু এটা একটা ভর, তাই না? তার মানে এর ইউনিট কি হইতে পারে? গ্রাম অথবা কেজি হইতে পারে। দ্যাট মিন্স এর ইউনিট হবে, একক হবে গ্রাম অথবা কেজি। বুঝতে পেরেছেন? ধরেন এই যে পাত্রটা ছিল, এই পাত্রটা কি টাইপের পাত্র আমি জানি না। এই পাত্রটা কেমন টাইপের পাত্র এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে। কিন্তু আমি এর কি বের করেছি? এই পাত্রটার আমি পানির সমতুল্য বের করেছি, অর্থাৎ ওয়াটার ইকুইভ্যালেন্ট বের করেছি। সেটা কত? ডাব্লিউ গ্রাম। সেটা কত? ডাব্লিউ গ্রাম। আমি পাত্রটার হিট কতটুকু, হিট ক্যাপাসিটি কত বা কি এটার নেচার কেমন আমি জানি না, বাট আমি এটার পানির সমতুল্য পরিমাণ, পানির সমতুল্য যে ওয়েটটা সেটা বের করেছি, সেটা কত? ডাব্লিউ গ্রাম। ঠিক আছে। তাহলে যদি এটার পানির ওয়াটার ইকুইভ্যালেন্ট বের করতে পারি, এখন ধরেন এইখানে যে পানি আছে, সেই পানিটা যদি হয় এম গ্রাম ওয়াটার হয়, এই পানিটা যদি হয় এম গ্রাম ওয়াটার, তাহলে এইবার এইটাকে যদি আমি হিট দেই তাহলে এর টেম্পারেচার বাড়বে না? অবশ্যই এর ডেল্টা থিটা পরিমাণ বেড়ে যাবে, টেম্পারেচারটা বাড়বে। আমি হিট দিচ্ছি, ডেল্টা কিউ দিচ্ছি, তাহলে ডেল্টা কিউ যদি দেই তাহলে এর টেম্পারেচার বাড়বে। সেটা কত হবে? ডেল্টা থিটা। তাহলে ওই টেম্পারেচারটা কত হচ্ছে বা কত পরিমাণ আমি হিট দিচ্ছি সেটাকে আমি ক্যালকুলেট করতে পারবো না? অবশ্যই ক্যালকুলেট করতে পারবো। এবং সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আপনার ডেল্টা কিউ সমান সমান কি হবে? এই পানিটার হচ্ছে যে আপনার যে হিট সেটা প্লাস হচ্ছে কি এই যে আপনার পাত্রটা দেওয়া আছে সেটার হিট। তাহলে এই পানিটা যদি আমি হিট বের করতে চাই তাহলে সেটা কত হবে? এম এস ডাব্লিউ। ডাব্লিউ দ্বারা কি বুঝতেছি? ওয়াটার বুঝতেছি, যেটা লিকুইড। হ্যাঁ, ইন্টু কত হবে? ডেল্টা থিটা। প্লাস কি হবে? এই যে ওয়াটার, এই যে পাত্রটা দেওয়া আছে এইটার যেহেতু ওয়াটার ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, তার মানে ওই সমতুল্যের হিটটা বের করতে হবে। তাহলে ওই সমতুল্যের হিটটা কত? ডাব্লিউ এস ডাব্লিউ ইন্টু ডেল্টা থিটা। তাহলে এইখান থেকে দেখেন আমি যদি ডেল্টা থিটাটাকে যদি কমন নেই তাহলে কি দাঁড়াবে? ডেল্টা থিটাও কমন নেওয়া যায়, আবার এস ডাব্লিউ কমন নেওয়া যায়, তাহলে কি আসবে? ডাব্লিউ প্লাস এম। তাহলে এটাই হচ্ছে কি তার টোটাল হিট। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এগুলো কিন্তু ম্যাথামেটিক্সে আপনাদের কাজে লাগবে। আমি এই থিমগুলো বুঝিয়ে দিচ্ছি, যখন ম্যাথ আসবে দেখবেন চোখের সামনে, আচ্ছা ওই কনসেপ্টটা আমরা এটা পড়েছিলাম, এটা তো এই কনসেপ্টের মধ্যে পড়ে গেছে। ওকে, এখন আসেন এইবার কথা হচ্ছে যে ওয়াটার ইকুইভ্যালেন্ট এটা হিট নির্ণয় করার জন্য আমরা ইউজ করি। তারপরে হচ্ছে যদি বলি যে হিট ক্যাপাসিটি, সেটাও কিন্তু হিট নির্ণয় করার জন্যই আমরা ব্যবহার করি।
তাই না? এখন এই যে দুইটাই একই জিনিস, হিট ব্যবহার করার জন্যই, হিট নির্ণয় করার জন্যই আমরা ব্যবহার করতেছি, তাহলে এই দুইটার মধ্যে কি একটা রিলেশন দাঁড় করা যায় না? একই টাইপের সম্পর্ক তো করানোই যায়, তাই না? তাহলে চলেন এই দুইটার মধ্যে একটা সম্পর্ক দেখি। সেই সম্পর্কটা কি? যে পানির সমতুল্য এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। এখন যদি আমি তাপ ধারণ ক্ষমতার ইয়েটা লিখতে চাই, তাহলে সেটা কত ছিল? ডেল্টা কিউ সমান সমান, সেটা কি এইচ ডট সি ইন্টু কত? ডেল্টা থিটা, তাই না? আর ইয়েটা যদি বের করতে চাই, সেটারও কত? ডেল্টা কিউ সমান সমান কত পানির জন্য? ডাব্লিউ এস ডাব্লিউ ইন্টু কত? ডেল্টা থিটা, তাই না? এখন এই দুইটা যেহেতু একই কাজের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এখন এই দুইটার আপনার তাপ, এই দুইটার তাপ কি সমান হইতে পারে না? অবশ্যই পারে। যদি সমান হয়ে যায় তখন আমরা কি বলতে পারবো? যে হিট ক্যাপাসিটি ইন্টু ডেল্টা থিটা সমান সমান কত? ডাব্লিউ এস ডাব্লিউ ডেল্টা থিটা। এবার দেখেন তো কোনো কিছু কাটাকাটি যায় কি না? অবশ্যই কাটাকাটি যায়, এই ডেল্টা থিটা কাটাকাটি যায়। তাহলে আমরা হিট ক্যাপাসিটি সমান সমান কত বলতে পারি? ডাব্লিউ ইন্টু কত? এস ডাব্লিউ। ওই যে একটু আগে দেখে আসছেন এম ইন্টু এস, তাহলে এখানে ওই জায়গাটা এখানে কে ইয়ে করতেছে? ফিল আপ করতেছে, ডাব্লিউ ফিল আপ করতেছে, ঠিক আছে? তাহলে এই হিট ক্যাপাসিটি কত আসবে? ডাব্লিউ ইন্টু এস ডাব্লিউ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই হিট ক্যাপাসিটি এবং হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, এই দুইটা কি কখনো সমান হইতে পারে? এই দুইটা কি কখনো সমান হইতে পারে? আমি যদি আপনাদের প্রশ্ন করি যে হিট ক্যাপাসিটি আর ওয়াটার ইকুইভ্যালেন্ট, এই দুইটা কখনো কি সমান হইতে পারে? আপনাদের অ্যান্সার কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ না, হইতে পারে না। জুল আর ওটা তো গ্রাম। আচ্ছা, আর কেউ? এখন কথা হচ্ছে যে এই দুইটা সমান হইতে পারে, এই দুইটা সমান হইতে পারে। যারা নেগেটিভ অ্যান্সার দিচ্ছেন তাদের প্রত্যেকের অ্যান্সারটা ভুল। এখন এই দুইটা কখন সমান হইতে পারে? একটা জিনিস চিন্তা করে দেখেন, ওয়াটারের যে আপনার প্র্যাকটিক্যাল ইউনিট সেটা কত? ওয়াটারের প্র্যাকটিক্যাল ইউনিট কত? ওয়াটারের প্র্যাকটিক্যাল আপেক্ষিক তাপ কত? স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত? প্র্যাকটিক্যালটা বলছি, একটু আগে লিখে আসছেন না? সেটা কত হবে পানির জন্য? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই তো নাকি? ওয়াটারের যে প্র্যাকটিক্যাল স্পেসিফিক হিট আছে সেটা কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমি যদি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বসায় দিই, তাহলে সেটা কি হচ্ছে বলেন তো? ডাব্লিউ ইন্টু 1, দ্যাট মিন্স আপনার কি হয়ে যাচ্ছে? স্পেসিফিক হিট, আপনার হিট ক্যাপাসিটি এবং হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, এই দুইটা কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে না? মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কিন্তু। কখন সমান হচ্ছে? যখন এদের ইউনিটটা কিসে নেওয়া হবে? প্র্যাকটিক্যাল ইউনিটে নেওয়া হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ইউনিটে নেওয়া হইলে তখন এই দুইটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। তার মানে এইটার ইউনিটটা কি হবে? ক্যালোরিতে, আর এটার ইউনিটটা কি এসে হবে? গ্রামে হবে। তখন কিন্তু পসিবল, আদারওয়াইজ কি পসিবল না, ঠিক আছে? আদারওয়াইজ কি পসিবল হবে? পসিবল তো হবে না, কারণ আপনি যদি জুলে নিতে চান তাহলে হচ্ছে যে সেখানে 4200 চলে আসে, তাই না? ক্যালোরি থেকে জুলে নিতে গেলে, জুল পার কেজিতে নিতে গেলে আপনার 4200 চলে আসবে না? তাহলে তো এই দুইটা কখনোই সমান হবে না। বাট কখন সমান সম্ভব? যখন এদের ইউনিটটা আমরা কি হিসাবে ইউজ করব? প্র্যাকটিক্যাল ইউনিটে ইউজ করব। যদি একটা অ্যালুমিনিয়ামের তাপ ধারণ ক্ষমতা 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তাহলে পানির সমতুল্য কত হবে? সেটা কত? সেম হবে না? ইউনিটটা কিসে আছে বলেন তো? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আপনি ওয়াটারের স্পেসিফিক হিটটা কি ইউজ করবেন? 1। তাহলে যদি 1 ইউজ করেন তাহলে ডাব্লিউ সমান সমান আপনি কি বলতে পারেন? 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই প্রশ্নটা দেখেই বুঝতে পারতেছেন যে এগুলা কোথায় আসতে পারে।
এবং কোথায় আসছে, বোঝা যাচ্ছে? জি আচ্ছা, বাট আমি যদি একটা মিনিট, আমি যদি এটাকে ওই যে জুলে নিয়ে যাই, যদি ধরেন যে SW-টাকে যদি আমি জুলে নিয়ে যাই, সেটা কত 4.2 জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে কি আপনার হিট ক্যাপাসিটি আর ওয়াটার ইকুইভ্যালেন্ট দুইটা সমান হবে? হবে নাকি? না ভাই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সমান হবে না। আশা করি ইউনিট কনভার্সনগুলো বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে কি হচ্ছে। ক্লিয়ার সবাই এইটুকু? ওকে, এবার আসেন আমরা ক্যালোরিমিটার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ক্যালোরিমিটার সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে ক্যালোরিমিটারটা আসলে কি? ঠিক আছে, যেটা হচ্ছে যে কি আপনার বাহির থেকে কি আইসোলেটেড সিস্টেম থাকে, মানে তাপ এটার থেকে বাহিরে যায় না, আবার বাহির থেকে তাপ ভিতরেও আসে না। ঠিক আছে, যদি আমি এটা আঁকতে চাই, সাপোজ ধরেন এই হচ্ছে আমাদের একটা ক্যালোরিমিটার। এটা অবশ্যই কি আইসোলেটেড। এই ক্যালোরিমিটারটা কি আইসোলেটেড, মানে হচ্ছে কি এখান থেকে তাপ বাহির হতে পারবে না, না সরি ইনসুলেটেড হবে কথাটা, ঠিক আছে, ইনসুলেটেড, যে এখান থেকে তাপ বাহির হতে পারবে না, আবার কি হতে পারবে না, তাপ ঢুকতেও পারবে না। তাহলে যদি তাপ বাহির হতে না পারে এবং ঢুকতে না পারে, সেটা আসলে কোন ধরনের পদার্থ ইউজ করব আমরা এখানে? অবশ্যই সেটা গ্লাস হইতে পারে। হ্যাঁ, সেটা গ্লাস হইতে পারে, অপরিবাহী গ্লাস হইতে পারে, অথবা আপনার কাঠ হইতে পারে। ঠিক আছে, আসে কিন্তু পরীক্ষায় যে এগুলো কোন টাইপের, এগুলো এই টাইপের প্রশ্ন BCS-এও দিয়েছিল। ওকে, তো এই জিনিসগুলো যদি আমরা ইউজ করি, এখন একটা জিনিস চিন্তা করেন যে ধরেন যে এর মধ্যে কি আছে, পানি আছে, তো পানির তো অবশ্যই টেম্পারেচার আছে, তাই না? পানির কি আছে, অবশ্যই টেম্পারেচার আছে। যদি টেম্পারেচার থাকে তাহলে এই টেম্পারেচার কি হবে না, এখান থেকে বাইর হবে না, বা বাহির থেকে কোনো টেম্পারেচার কি হবে না, আসবে না। এবার যদি এর আমি হিটটা বের করতে চাই, তাহলে কি আমি আর হিট বের করতে পারবো না? অবশ্যই আর হিট বের করতে পারবো। সেটা কত, ডেল্টা কি, আমি কি অবস্থার পরিবর্তন করতেছি না। সাপোজ এই পানি তো আছে, তাহলে সেটা কত হবে, সেটা কত হবে? আমরা কিভাবে বের করতে পারি? দুইভাবে বের করতে পারি। এক হচ্ছে পানির সমতুল্য পরিমাণ চিন্তা করে, সেটা কত, SW দ্বারা কি বুঝতেছি, ওয়াটার, হ্যাঁ, ইনটু কত, ডেল্টা থিটা দিয়ে বের করতে পারি, অথবা তাপটা আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি দিয়ে, জাস্ট H.C. ইনটু ডেল্টা থিটা, দুইটা দিয়ে বের করতে পারি। H.C. মানে কি এম দিয়েও চিন্তা করতে পারেন, আবার ওয়াটার ইকুইভ্যালেন্ট দিয়েও চিন্তা করতে পারেন, দুইটা দিয়েই কিন্তু আপনি চিন্তা করতে পারেন। এখন আপনার প্রশ্নে যেভাবে এক্সপ্রেস করা থাকে আপনি সেভাবে আগাবেন। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় দেখা যায় কি, এটাকে তো আমরা লিখতে পারি যে MSW ডেল্টা থিটা, তাই না? তো এখন অনেকেই বলে M মানে হচ্ছে W, কিন্তু ওই M মানে Wটা কিভাবে আসছে বলতে বললে যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এখানে ইউজ করো M মানে W। বুঝতে পেরেছেন? বাট আশা করি আপনাদের অবস্থাটা এমন না, আপনারা এটা ফিলটা বুঝতে পারতেছেন যে ঘটনাটা কি করতেছে। হ্যাঁ, চলেন সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আগাইতে হয় তাহলে সেটা হচ্ছে যে আমরা, একটা মিনিট, আচ্ছা ক্যালোরিমিটারের মূলনীতিটা আমরা দেখব, ঠিক আছে? ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে, বা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, যদি এটা সম্পর্কে বলতে হয় তাহলে এটা আপনারা ছোটোবেলায়ও পড়ে আসছেন, এই জন্য এটা সম্পর্কে অত ডিসক্রাইবও করতে হবে না আশা করি। যে সেটা কি, যদি বাহির থেকে, যদি পরিবেশ থেকে কোনো তাপ লস না হয়, বা পরিবেশ থেকে যদি তাপ না আসে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কোনো সিস্টেমের জন্য গৃহীত তাপ সমান সমান কি হবে, বর্জিত তাপ হবে। এগুলো 9 10-এ পড়ে আসছেন না আপনারা? কখন সমান হবে বলেন তো? যখন কি পরিবেশ থেকে কোনো তাপ কি হবে না, লস হবে না, বা পরিবেশে কোনো তাপ লস না হলে, বা পরিবেশ থেকে যখন তাপ কি হবে না, বের হবে না, তখন আমরা কি বলতে পারি যে গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ। ওকে, এটাই হচ্ছে যে ক্যালোরিমিতির মূলনীতি বলেন, যাই বলেন, ঠিক আছে? তো এখন এইটাকে আরেকটু আমরা যদি চিন্তা করতে চাই, তাহলে কি কি চিন্তা করা যায় এখান থেকে? যদি পরিবেশ থেকে তাপ দিলে হচ্ছে যে তাপ না দেওয়া যায়, বা হচ্ছে যে যদি না করা যায়, তাহলে আমি যদি হিট দেই, আমি যদি ওইটার হিট দেই, বস্তুটার উপরে হিট দেই, তাহলে ঘটনাটা কি ঘটবে? যদি হিট দেই তাহলে তার টেম্পারেচার বাড়বে না কমবে?
অবশ্যই তার টেম্পারেচার রাইজ হবে, তাই না? যদি আমি হিট দেই, কত পরিমাণ হিট দেব, সাপোজ ধরেন ডেল্টা থিটা, এগুলো বলে আসছি এতক্ষণ যাবত, এগুলো আশা করি এখন মনে থাকারই কথা, তারপরেও আবার লিখে দিচ্ছি। ডেল্টা কিউ পরিমাণ যদি আমি হিট দেই, হিট দেওয়ার অর্থটা কি, সেটা পজিটিভ ভ্যালু নাকি নেগেটিভ ভ্যালু? অবশ্যই সেটা কি ধরনের ভ্যালু হবে, হিট দেওয়ার অর্থ হচ্ছে আমি পজিটিভ কিছু দিচ্ছি, তাই না? তাহলে এখানে কি হবে, হিট দেওয়া মানে হচ্ছে পজিটিভ কিছু বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে, পজিটিভ ভ্যালু হবে ডেল্টা কিউটা। ওকে, এবং ডেল্টা টি কী হবে, সাইমেন্টেনিয়াসলি বাড়বে, অর্থাৎ আমি যদি হিট দিই তাহলে টেম্পারেচারও বাড়বে, তাহলে ডেল্টা টি বা ডেল্টা থিটা কী হবে, আপনার ইনক্রিজ হবে, সেটাও কী হবে, পজিটিভ হবে। দ্যাট মিন্স টি ইজ ইনক্রিজ। ওকে, আর যদি আমি হিট আপনার হচ্ছে যে না দিই বা হচ্ছে হিট লস করাইতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, নেগেটিভ হবে। দ্যাট মিন্স হচ্ছে ডেল্টা টি কী হবে, আপনার নেগেটিভ ভ্যালু হবে। ওকে, দ্যাট মিন্স তখন কী হবে, টেম্পারেচার ডিক্রিজ হবে। এই জিনিসগুলো আপনারা জানেন, জাস্ট হচ্ছে বলা, আর কিছুই না। বাট এইটা এখান থেকে একটা জিনিস মাথায় রাখেন যে কি, যদি পরিবেশের উপর তাপ লস না হয়, সেটা কি হবে, গৃহীত তাপ এবং বর্জিত তাপের সমান হবে। ঠিক আছে, তাহলে চলেন এইটার বেসিসে আমরা কিছু কোশ্চেন করব। যেমন একটা প্রশ্ন দেওয়া আছে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করার আগে আপনি জাস্ট হচ্ছে একটা জিনিসই চিন্তা করবেন যে কে হিট দিচ্ছে আর কে হিট গ্রহণ করছে, এই দুইটা জিনিস, আর কিছু না। অর্থাৎ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে আমরা কি জানি, তাপ যাবে। তাহলে গৃহীত তাপ কোনটা, বর্জিত তাপ কোনটা, এই দুইটা জিনিস যদি চিন্তা করতে পারেন, তাহলে এই টাইপের ম্যাথগুলো আর কোনো সমস্যাই নেই। ঠিক আছে, যেমন এখানে একটা বলা হয়েছে যে কি 70 ডিগ্রি সেন্টিগ্রেড বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 10 গ্রাম পানির সাথে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 20 গ্রাম পানি মেশানো হয়, তাহলে ফাইনাল টেম্পারেচার কত হবে, ফাইনাল তাপমাত্রাটা কত হবে। এখন এখান থেকে আপনারা আমাকে জাস্ট একটু অ্যান্সারটা দিবেন, যেটা আপনারা করতেই পারবেন, বাট আমি একটা করে দেবো আর একটা হোমওয়ার্ক হিসেবে দেবো। সেটা দেওয়ার আগে বলি যে এটা কিভাবে করা যায়। যে এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে কে তাপ দিবে আর কে গ্রহণ করবে, কোন ভরের তাপমাত্রাটা তাপ দিবে, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস তাপ দিবে, আর 40 ডিগ্রি সেলসিয়াস 48 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা নিবে। নিবে। তার মানে এখানে লস করবে কোন টেম্পারেচারটা, এখানে লস করবে, এক মিনিট, এখানে লস করবে হচ্ছে আপনার 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই না? তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে লস হবে, লস কোনটা হবে, আপনার 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে ব্যাপারটা আছে সে লস করবে, আর গেইন করবে কে, গেইন করবে বা আপনার গ্রহণ করবে কে, সে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আছে, তাই না? তাহলে এবার লস সমান সমান আমরা গেইন বলতে পারি। এখন এখানে কোনো অবস্থার পরিবর্তন করাচ্ছি, ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, একটু পরে আমরা দেখব যে অবস্থার পরিবর্তন হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। কিন্তু এখানে কি আমরা অবস্থার কোনো পরিবর্তন করাচ্ছি, মানে হচ্ছে পানি থেকে এটাকে বরফ করতেছি বা বরফ থেকে এটাকে আমি জলীয় বাষ্প করতেছি হিট দিয়ে দিয়ে, এমন তো কিছু করতেছি না। আমি পানি থেকে পানিতেই কনভার্ট করতেছি বা পানি থেকে পানিতেই কনভার্ট হচ্ছে, বাট সেখানে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এটার জন্য কি আসবে, এমএস ডেল্টা টি বা ডেল্টা থিটা যাই বলেন, ইজিক্যাল টু কী হবে, এটার জন্য এমএস ডেল্টা টি বা ডেল্টা থিটা, তাই না? আপনারা হচ্ছে যে এখানে বলতে পারেন যে M1 S1 M2 S2, প্রথমবারের বস্তু দ্বিতীয়বারের বস্তু লেখা যায়, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে এটা লিখতে পারেন, সমস্যা নাই। তো সেটা কি হবে, ডেল্টা টি, ঠিক আছে? তাহলে এটা T1 ধরেন, এটাকে M1 ধরেন, এটাকে আমরা M1, এইটাকে 2 ধরতে পারি, 2 ধরলাম, আর এটাকে 2 ধরলাম, আর এটাকে 1 ধরলাম, এটাকে 1 ধরলাম, ঠিক আছে? তাহলে এবার M1 ভরটা কত, M1 ভরের বস্তুটা কত, 10 গ্রাম। তাহলে গ্রামটা আমরা গ্রামেই রাখি, কারণ হচ্ছে এপাশ ওপাশ করলে তো সব কাটাকাটিই চলে যায়। তাহলে 10 ইন্টু ওয়াটারের স্পেসিফিক হিট তো আমরা জানি, সেটা কত, এখানে কত ইউজ করব, এখানে কত ইউজ করব এটা বলেন। 4200। হ্যাঁ 4200 ইউজ করা যায়, বাট এখানে আমরা 1ও তো ইউজ করতে পারি না? কাটাকাটি করলে তো 1ও হবে, একই তো কথা, কনভার্সন তো সেমই হবে। আর ডেল্টা T1টা কত হবে, কারণ ও তো তাপ হারাবে, তাই না? ধরেন যে তাপ হারাইয়া আপনার টিতে চলে গেল, তাপ হারাইয়া কোথায় গেছে, টিতে চলে গেছে, 70 থেকে তো তাপ হারাবে, তাপ হারাইয়া টিতে গেছে। আর এটার জন্য কত, 20 গ্রাম ইন্টু কত, 1 ইন্টু কত, ডেল্টা টি কত হবে, এখানে তাপমাত্রা রাইজ করবে, তার মানে ফাইনালটা বাড়বে, মাইনাস কত হবে, 40 থেকে রাইজ হবে,
এটা তো ডেল্টা টি, তাই না? T2 - T1, এটা ফাইনালি হচ্ছে কমবে তাপমাত্রা, এর ফাইনাল টেম্পারেচার হচ্ছে বাড়বে, এই জন্য এভাবে লেখা হয়েছে। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে টি এর মান তো বের করা সম্ভব, অসম্ভব তো কিছুই না। এটাকে যদি কেটে দিই তাহলে দ্বিগুণ হবে ওইখানে যে, তাহলে এখানে 70 মাইনাস হচ্ছে টি সমান সমান আমি বলতে পারি যে 2t মাইনাস হচ্ছে 80। তাহলে এখান থেকে টি সমান সমান কত আসবে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আপনারা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবেন এবং সাবমিট করবেন। সেম টাইপের ম্যাথ হচ্ছে আপনার ভ্যালু চেঞ্জ করে দেওয়া আছে, ঠিক আছে? এটা বাসায় হচ্ছে হোমওয়ার্ক করে আপনারা সাবমিট করবেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। আপেক্ষিক সুপ্ততাপ, এটা ভালো করে বোঝার চেষ্টা ভাইয়া করুন। কোশ্চেনটা দেখাবেন? প্রশ্ন বলতে পারি না। দিবেন না স্যার গ্রুপে স্লাইডগুলো? না, আমি কি বলেছি যে গ্রুপে স্লাইড দেব? আজকে কোনো স্লাইড গ্রুপে যাবে না। দিন স্যার। হয়েছে ভাইয়া, চেঞ্জ করেন। ওকে, আসেন আপেক্ষিক সুপ্ততাপ, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? যে আপেক্ষিক সুপ্ততাপ বলতে আমরা কি বুঝি? এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে এটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট। দেখেন এতক্ষণ যাবৎ আমরা কিন্তু কোনো স্টেটের চেঞ্জ নিয়ে চিন্তা করি নাই, যে আমি বরফ থেকে পানি বানাই নাই, বা আমি হচ্ছে যে পানি থেকে সেটাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই নাই, ঠিক না? যেটা ছিল ওই একই স্টেটের মধ্যে ছিল, এবং সেটাকে আমি কি করছি, তার টেম্পারেচার বাড়াইছি অথবা কমাইছি, এমন কিছু করছি, তাই না? তো এখন লেটেন্ট হিটটা কি আসে বা আপেক্ষিক সুপ্ততাপটা কি আসে? যখন আমি অবস্থার পরিবর্তন করব, তখন ওই ব্যাপারটা আসবে, ঠিক আছে? এখন অবস্থার যখন পরিবর্তন করব তখন কিভাবে আসে চলেন একটু বোঝার চেষ্টা করি। সাপোজ ধরেন আমি এখানে একটা সলিড বস্তু নিলাম, কি করলাম, এখানে একটা সলিড বস্তু নিয়েছি, তাহলে এই বস্তুটা হচ্ছে সলিড। সলিড যে কোনো টাইপের আননোন একটা বস্তু হইতে পারে, ঠিক আছে? যার মাস হচ্ছে কত? m, যার মাস m। এবার এটাকে যদি আমি হিট দেই, আমি যদি এখানে হিট দেই তাহলে টেম্পারেচার বাড়বে না কমবে? যদি আমি হিট দেই তাহলে টেম্পারেচার বাড়বে, তাই না? এখন ধরেন যে এই কথাটা হচ্ছে কি, আমি এর টেম্পারেচার এমন পরিমাণ বাড়াইলাম যে এই সলিড থেকে কোথায় যাচ্ছে, মেল্টিং হচ্ছে, মানে এই সলিডটা কি হচ্ছে, গলতেছে এমন অবস্থায়, ঠিক আছে? গলে কি হয়েছে, আপনার লিকুইডে পরিণত হয়েছে। আমি কি করছি, এটাকে হিট দিছি, হিট দিয়ে এমন অবস্থা করেছি যে এইখানে ও গলতেছে বা মেল্টিং হচ্ছে, মেল্টিং হয়ে ও কিসে পরিণত হয়েছে, লিকুইডে পরিণত হয়েছে। ধরেন এইখানে এইটা এই কন্টেনারে লিকুইড অবস্থায় পাওয়া যাচ্ছে এটাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে আমি এখানে হিট দিয়েছি, এখানে কি দিয়েছি, হিট দিয়েছি। আচ্ছা একটা মিনিট, এখানে হিটের সাইনটা হবে হচ্ছে কিউ। এখানে যে আমি হিট দিয়েছি, তাহলে হিট যদি দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এর তাপমাত্রা কি হবে, রাইজ হবে, বাড়বে। এখন একটা বস্তু যখন কি করে, সলিড থেকে লিকুইডে যায়, ধরেন এর তাপমাত্রা হইছে 0 ডিগ্রি, এটাকে যদি আমি পানির সাথে তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে ধরেন এর তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সলিড থেকে আমি যখন এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লিকুইডে নিয়ে যাব, অর্থাৎ একটা বস্তুকে যখন আপনি তাপ দিবেন, এখন সলিড থেকে সরাসরি কিন্তু লিকুইডে ওইভাবে যায় না, সেটা কি, ধরেন যে -ডিগ্রি এত ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাপ দিলেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড সলিডে আসলো, এরপরে সেখান থেকে যখন লিকুইডে যাবে তখন ওই লিকুইডটা অ্যাট ফার্স্ট হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লিকুইডে যাবে, মানে সেখানে টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, বাট হচ্ছে যে তার অবস্থার পরিবর্তন হবে। কেন অবস্থার পরিবর্তন হচ্ছে, তার কারণটা কি, আপনি যখন হিট দিচ্ছেন তার অবস্থার পরিবর্তন হতে, টেম্পারেচার না বাড়াইয়া তার অবস্থার পরিবর্তন হতে কিছু পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। কি হয়, এনার্জির। কেন এনার্জির প্রয়োজন হচ্ছে, কারণটা কি, কারণ হচ্ছে আমরা কি জানি এই অণুগুলোর মধ্যে কি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে না, আর ওই অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা, সেটা কি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যে যোগফল সেটা। এখন ঘটনাটা ঘটে কি, আপনি যখন এটাকে হিট দিয়ে ওইখানে নিয়ে যেতে যাচ্ছেন, অর্থাৎ সলিড থেকে লিকুইডে নিয়ে যেতে যাচ্ছেন, তখন তার এনার্জির প্রয়োজন হয়, যার ফলে সে কি করে না, টেম্পারেচার আর বাড়ায় না, তখন ওই হিটটা সরাসরি তার এনার্জিটা ওই যে ইন্টারনাল এনার্জিটা আছে সেটার ক্ষেত্রে আপনার ব্যয় হয়।
এবং যার ফলে সেটা কি হয়, প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সলিড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লিকুইডে পরিণত হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ সেম ডিগ্রি টেম্পারেচারের আপনার লিকুইডে চলে যায়। ধরলাম এটাকে আমি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারি, ধরেন এখানে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লিকুইডে পরিণত হয়েছে। ঠিক আছে, এটা কি লিকুইড যদি বলে নেই, তাহলে হচ্ছে এটা লিকুইড। ওকে, তাহলে যদি পরিণত হয়, তাহলে এইখানে যে হিটটা, এখানে কি টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়েছে? মোটেও না, কিন্তু টেম্পারেচারে পরিবর্তন হয় নাই, বাট অবস্থার পরিবর্তন হয়েছে। এখন আমি এখান থেকে এটাকে বলতে পারি যে এই যে আমি হিট দিচ্ছি, এই হিটটা আপনার হচ্ছে যে কার সমানুপাতিক? ভরের সমানুপাতিক। এখন আমি যত ভরের বস্তু নেব তত পরিমাণ আমাকে হিট দিতে হবে ওই অবস্থার পরিবর্তন করতে চাইলে। টেম্পারেচার পরিবর্তন না করে আমাকে কি করতে হবে? তত বেশি পরিমাণ হিট দিতে হবে। এখন এখান থেকে আমি এটাকে কি লিখতে পারি? একটা কনস্ট্যান্ট আসবে, এবং ওই কনস্ট্যান্টটাই কত? যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু এল ইন্টু এম। এবার এই যে এল কথাটা লিখেছি, এটাকেই কি বলা হয়? লেটেন্ট হিট। ওই লেটেন্ট হিটের প্রথম অক্ষরটা নিয়ে এটাকে বলা হয় এল। ঠিক আছে, এবার এখান থেকে এল সমান সমান আমি কি বলতে পারি? যে এল সমান সমান আমি বলতে পারি যে ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম। অর্থাৎ একক ভরের বস্তুর তাপমাত্রা, একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক সুপ্ততাপ বলা হয়। একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে তাকে আমরা কি বলতেছি? ওই বস্তুর আপেক্ষিক সুপ্ততাপ। এখন বলেন, যখন আমি আপেক্ষিক সুপ্ততাপ ইউজ করতেছি তখন কি টেম্পারেচারে কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট থাকতেছে? কারণ ওই যে হিটটা দিচ্ছি ওইটা আপনার ইন্টারনাল এনার্জিতে ব্যয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এর ইউনিটটা বের করতে পারি না? অবশ্যই এর ইউনিট বের করতে পারি। এককটা কি হবে? জুল পার কেজি, জুল পার কেজি, অথবা কি হইতে পারে? জুল পার গ্রাম, তাই না? অথবা আমি এইটাকে প্র্যাকটিক্যাল ইউনিটে নিয়ে যেতে পারি। প্র্যাকটিক্যাল ইউনিটে যদি নিয়ে যাই তাহলে সেটা কত হবে? ক্যালোরি পার গ্রাম হবে। এম আই রাইট? তাহলে এবার আসেন, এইখান থেকে আমরা কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি। যে ব্যাখ্যাটা কি? কথাটা হচ্ছে যে এই যে লেটেন্ট হিট, এটা আসলে কার কার উপর ডিপেন্ড করতেছে? এই যে লেটেন্ট হিটের ভ্যালুটা, এটা আসলে কার কার উপর ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে যে সাবস্টেন্সটা নিচ্ছেন তার প্রকৃতির উপরে। যে বস্তুটা আপনি নিচ্ছেন ওই বস্তুটার উপরে আপনার লেটেন্ট হিটটা ডিপেন্ড করতেছে, এবং ওইটার টাইপ অফ চেঞ্জ কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাচ্ছে সেটার উপরেও ডিপেন্ড করে। আপনি সলিড থেকে লিকুইডে নিয়ে যেতে পারেন, লিকুইড থেকে সলিডে আনতে পারেন, অথবা আপনি সলিড থেকে গ্যাসীয় স্টেটে নিয়ে যেতে পারেন, অথবা গ্যাস থেকে আপনি কোথায় নিয়ে যেতে পারেন? লিকুইডে নিয়ে যেতে পারেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি অবস্থার বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন। এখন এই বিভিন্নভাবে অবস্থার পরিবর্তনের উপরে আপনার লেটেন্ট হিটটা কি হবে? বিভিন্ন রকম হবে। তাহলে চলেন যে ওই বিভিন্ন রকমের পরিবর্তনের জন্য লেটেন্ট হিটের ভ্যালুটা কীরকম হচ্ছে এটা আমরা দেখি। সবাই আমার সাথে সাথে এটা দেখতে থাকেন। সেটা কি? ওই যে এখানে এটা লিখেছি যে যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করে তখন এর সাথে শক্তি জড়িত থাকে, এই শক্তিকে আপেক্ষিক সুপ্ততাপ বলা হয়। ঠিক আছে, এই কথাগুলো আগে লিখে নিছি, আগে শুনতে থাকেন। কিছুই না, এটা যা বলেছি তাই। যে একে সংজ্ঞায়িত করা যায় নির্দিষ্ট তাপমাত্রায়। তাপমাত্রা যদি আপনার নির্দিষ্ট থাকে তাহলে এদের পার্থক্য কত হবে? 0। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক সুপ্ততাপ বলা হয়। আর আপেক্ষিক সুপ্ততাপের মান প্রকৃতি এবং অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করে। ঠিক আছে, এখন অবস্থার পরিবর্তনের উপর যে নির্ভর করে সেটা আসলে কিভাবে করে চলেন দেখি, তারপরে এইগুলো নিয়ে নেন, অসুবিধা নাই। ঠিক আছে, আসেন এটা দেখার জন্য আমরা 3টা জিনিস লিখব এখানে। ধরেন আমি একটা বস্তু নিলাম যেটার হচ্ছে যে পানির কথা যদি বলি, ঠিক আছে, তো এই পানির হচ্ছে যে 3টা স্টেট হইতে পারে। একটা স্টেট হচ্ছে সলিড, আরেকটা স্টেট কি? লিকুইড, আরেকটা স্টেট কি হইতে পারে? গ্যাসীয় স্টেট হতে পারে, তাই না? গ্যাস। এখন ধরেন যে এখানে একটা কাজ করতে পারি, যে আমি যদি সলিড থেকে লিকুইডে যেতে পারি না, কিভাবে? তাপ দিয়ে আমি কি করতে পারি? সলিড থেকে লিকুইডে আসতে পারি, অথবা লিকুইড থেকে কি করতে পারি? সলিডে যাইতে পারি। এখন যদি সলিড থেকে লিকুইডে যাই,
সলিড থেকে যদি লিকুইডে যাই সেটাকে কি বলা হচ্ছে আপনার, সেটাকে বলা হচ্ছে মেল্টিং, গলন। গত ক্লাসে আমরা দেখে আসছি না? তাহলে সেটাকে আমরা কি বলবো, মেল্টিং পয়েন্ট। মেল্টিং হচ্ছে এখানে গলন হচ্ছে, বাট একটা নির্দিষ্ট টেম্পারেচারে গলন হবে, তাই না? তাহলে সলিড থেকে যদি লিকুইডে আসি, বা ধরেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সলিড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি লিকুইডে আসি, তাহলে এটা কি হচ্ছে আপনার গলতেছে, ওই অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, মেল্টিং হবে, গলন হবে, এবং সেটা কত, অ্যাট মেল্টিং পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, তাই না, যে কোনো একটা টেম্পারেচারে। বা আবার যদি আমি একই কাজ করি যে লিকুইড থেকে সলিডে যাইতে চাই, আমি কি যাইতে পারবো না? অবশ্যই তখন কি করতে হবে, আমাকে ফ্রিজিং করতে হবে, ঘনীভূত করতে হবে না? তাহলে সেখানে কি হবে, ফ্রিজিং হবে। তাহলে ফ্রিজিংটা কোন টেম্পারেচারে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ফ্রিজিংটা যে হচ্ছে সেটা কোন টেম্পারেচারে ফ্রিজিং হবে? অবশ্যই এই যে মেল্টিং পয়েন্টের যে টেম্পারেচারটা, ওই সেম পরিমাণ টেম্পারেচার, কারণ তাপের তো কোনো পরিবর্তন হবে না, সরি তাপমাত্রার তো কোনো পরিবর্তন হবে না, তাপ তো দিচ্ছি, সেটা এনার্জি হচ্ছে ইন্টারনাল এনার্জিতে নিয়ে নিচ্ছে, তাহলে এখানে তো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে ঘটনাটা কি করতেছে, আপনি তাপ দিচ্ছেন, সেটা লিকুইডে যাচ্ছে তাপমাত্রার পরিবর্তন ছাড়া, আবার আপনি যদি সেটাকে ফ্রিজিং করেন তাপমাত্রার পরিবর্তন ছাড়া লিকুইডে সলিডে যাচ্ছে। এই যে আপনার লিকুইড থেকে সলিডে যাওয়া বা সলিড থেকে লিকুইডে যাওয়া, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলা হয়, লেটেন্ট হিট অফ ফিউশন। কি বলা হয়, লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন, এটাকে আপনারা সংক্ষেপে বলতে পারেন এলএফ। কি দ্বারা বলতে পারেন, এলএফ দ্বারা বলতে পারেন, ঠিক আছে, যেটার নাম কি, লেটেন্ট হিট অফ ফিউশন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এইটা তো আমরা বুঝতেছি পানির জন্য, এখন আমি কি লিকুইড থেকে গ্যাসে যাইতে পারি না? অবশ্যই সেটা লিকুইড থেকে গ্যাসে যাওয়া পসিবল হয় কি না? যদি তাপ দিই তাহলে সেটা কি হবে, লিকুইড থেকে গ্যাসে চলে যাবে। তাহলে ওই যে এখানে লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, এটা কিভাবে যাবে, বয়েলিং হয়েই তো যাবে, ফুটবে তারপরে যাবে। তাহলে এখানে কি হবে, বয়েলিং হবে, বয়েলিং অ্যাট বয়েলিং পয়েন্ট, যে কোনো একটা বয়েলিং পয়েন্টেই তো এটা কি হবে, বয়েলিং হবে। আচ্ছা, এরপরে যদি কি হয়, গ্যাস থেকে যদি আপনার লিকুইডে আসে, সেটা কি হবে, জমাট বেঁধে হবে না? তাহলে ওই যে জমাট বাঁধা, এখানে কি হবে, কনডেনসেশন হবে। তাহলে এখানে হবে কি আপনার কনডেনসেশন, কনডেনসেশন অ্যাট কনডেনসেশন পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, একই বলেন, কারণ দুইটা টেম্পারেচার কি হবে, সেম হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আপনি গ্যাস থেকে লিকুইডে আসতে পারেন, আবার লিকুইড থেকে কিসে আসতে পারেন, গ্যাসে আসতে পারেন। এই যে গ্যাস থেকে লিকুইডে যাচ্ছেন বা লিকুইড থেকে গ্যাসে যাচ্ছেন, এটাকেই কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বা এটাকে যদি আপনি সংক্ষেপে প্রকাশ করতে চান তাহলে সেটা প্রকাশ করা হয় আপনার এলভি দ্বারা, যেটাকে কি বলা হয়, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ঠিক আছে। 9-10-এ আপনাদের এইসব জিনিসগুলো আছে, এই সবগুলো ব্যাখ্যা দেখেন একটার মধ্যে চলে আসবে, যত জিনিস পড়ে আসছে 9-10 একটা অধ্যায়ের মধ্যে, সবগুলো ব্যাখ্যা এই চার্টের মধ্যেই বোঝানো যায়। যেমন ধরেন সলিড থেকে যদি গ্যাসে যায়, সলিড থেকে গ্যাসে যে এমন কোনো বস্তুর নাম বলতে পারবেন, কর্পূর। কর্পূর বা ন্যাপথালিন, ন্যাপথালিন, কর্পূর, এগুলা কি হয়, সলিড থেকে ডিরেক্ট গ্যাসে চলে যায় না? সেটার প্রসেসটাকে কি বলা হয়, সাবলিমেশন বলা হয় না, ঊর্ধ্বপাতন। সেই প্রসেসটাকে কি বলা হয়, ঊর্ধ্বপাতন অথবা সাবলিমেশন। তাহলে আমি সলিড থেকে গ্যাসে যাইতে পারি, অথবা গ্যাস থেকে কিসে আসতে পারি, সলিডে আসতে পারি। তাইলে সলিড থেকে যদি গ্যাসে যাই, সলিড থেকে যদি আমি গ্যাসে যাই, তাহলে সেটাকে কি বলা হয়, সাবলিমেশন বলা হয়। এখন এটাকে আমি কিভাবে লিখব, সাবলিমেশন। আচ্ছা, এই প্রসেসটা এখানে লিখে রাখি, সাবলিমেশন, ঠিক আছে, বা ঊর্ধ্বপাতন, আপনারা বাংলায় লিখতে পারেন চাইলে। এটা কি হবে, ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন একটা ওই সাবলিমেশন পয়েন্টে হবে, ঠিক আছে। আর যদি আমি গ্যাস থেকে সলিডে যাই, যদি গ্যাস থেকে সলিডে যাই, এটার আমার বাংলা নামটা মনে নাই, বাট ইংলিশ নামটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় হুয়ার ফ্রাস্ট। কি বলা হয় এটাকে, হুয়ার ফ্রাস্ট বলা হয়, HUARFRAST, হুয়ার ফ্রাস্ট, ঠিক আছে। এখন যেমন গ্যাস থেকে যদি সলিডে যায়, এটার কোনো উদাহরণ দিতে পারবেন আপনারা, কোনো এক্সাম্পল, কোনো এক্সাম্পল, গ্যাস থেকে সলিডে যাচ্ছে ডিরেক্ট, যেমনটা কি হচ্ছে যে আপনার কি বলা হয়, ক্লাউড। ক্লাউডের কথা যদি বলি, ক্লাউড কি অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায়, যখন পড়ে শিলাবৃষ্টি হিসেবে পড়ে না? তাহলে শিলাবৃষ্টি হিসেবে যদি পড়ে, সেই শিলাবৃষ্টিটা কি,
সলিড, বুঝতে পেরেছেন? তাহলে সেটা কি আপনার হোয়ারফ্রস্ট বলা হয়। ওকে, এখন এইটারও একটা নাম আছে, এটার নামটা কি আপনার লেটেন্ট হিট অফ সাবলিমেশন বলা হয়, যেটাকে আপনারা প্রকাশ করতে পারেন এলএস দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? লেটেন্ট হিট অফ সাবলিমেশন বা এলএস। ওকে, এখন এই যে লেটেন্ট হিট অফ ফিউশন বা লেটেন্ট হিট অফ হচ্ছে ভ্যাপোরাইজেশন, মূলত আপনাদের এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করা হয়, বা আপনারা ম্যাথামেটিক্স টার্ম যদি দেখেন তাহলে এই দুইটা টপিকস নিয়ে দেখবেন, আপনাদের ওইটা নিয়ে ম্যাথামেটিক্স কোনো টার্ম আসে না। ঠিক আছে, এখন এই দুইটার ভ্যালুটাকে আমরা বের করতে পারি না? অবশ্যই এই দুইটার ভ্যালু আছে, যেটা হচ্ছে যদি বলি লেটেন্ট হিট অফ ফিউশন বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, সেটা কত? 80 ক্যালোরি পার গ্রাম। মাথায় রাখবেন কোনটা দিয়ে? ক্যালোরি পার গ্রাম দিয়ে, কারণ এইটা আপনারা মুখস্থ করেন, এত বড় বিশাল মান দরকার পড়ে না। আপনারা মাথায় রাখবেন কোনটা? 80 ক্যালোরি পার গ্রাম দিয়ে। ঠিক আছে, যে লেটেন্ট হিট অফ ফিউশন বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে ক্যালোরি পার গ্রাম থেকে কি আপনারা এটাতে নিয়ে যেতে পারবেন না? অবশ্যই। এটা 1 ক্যালোরি সমান সমান কত? 4.2। তাহলে এখানে 4.2 মাল্টিপ্লাই করবেন আর 1/1000 দ্বারা মাল্টিপ্লাই করবেন, দেখবেন যে এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এই ভ্যালুটা কত? জুল কেজি ইনভার্স 1। ঠিক আছে, এবং এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াটারের জন্য? এটা হচ্ছে আপনার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে আপনি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে যে আসতে চান সেটাই হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। ঠিক আছে, তারপরে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বা লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, সেটা কত? যে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে ক্যালোরি পার গ্রাম থেকে জুল পার কেজিতে নিয়ে যাওয়া যাবে না, অবশ্যই এটাকে 4.2 দ্বারা এবং 1/1000 দ্বারা মাল্টিপ্লাই করবেন, এটা চলে আসবে। বাট এটা টেম্পারেচারটা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর লেটেন্ট হিট অফ আপনার সাবলিমেশন, এটা আপনাদের দরকার পড়বে না। ঠিক আছে, এটা দিয়ে আপনাদের কোনো ম্যাথও আসবে না। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। এখন এই যে ঘটনাটা, এইটা একটা সামারিতে আমরা ব্যাখ্যা করতে পারি, একদম টোটাল ঘটনাটাকে একটা সামারিতে নিয়ে আসতে পারি। সামারিটা কি? দেখেন, সাপোজ ধরেন যে এখানে আমরা কি করতেছি, টোটালটা একটা সামারি। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখেন, আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেমন আপনি -θ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে, -θ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? সেটা কত থেকে কত? ধরেন যে আপনার -100 হইতে হবে, -80 হইতে হবে, -15, মানে মাইনাস সামথিং একটা ভ্যালু হবে। ঠিক আছে, ওই ভ্যালুর আপনার বরফ থেকে আপনি যদি তাপ দেন সেটা কিসে আসবে প্রথমে? সেটা কি তাপ দিলে প্রথমেই পানিতে আসবে? না। আপনারা এখন জানেন যে অবস্থার পরিবর্তন হলে আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসতে হবে, কারণ এটা বরফ ছিল। যদি এটা বরফ থাকে -θ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে আগে কিসে আসতে হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসতে হবে। তাহলে এই বরফ থেকে আগে কিসে হবে? আপনি তাপ দিলে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আসবে। এখন দেখেন, এখানেও বরফ, এখানেও বরফ, বরফ থেকে বরফে আসছেন, এখানে কি আপনার অবস্থার পরিবর্তন হয়েছে? হয় নাই। যেহেতু অবস্থার পরিবর্তন হয় নাই, তার মানে এখানে কি আসবে? Q = ms del θ। অবস্থার পরিবর্তন হয় নাই, বাট যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে আপেক্ষিক সুপ্ততাপ আসবে। ঠিক আছে, এখন এই আবার যদি তাপ দেন, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে কিসে যাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাবে। সরাসরি কি আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাবে? না, আগে কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে কনভার্ট হবে। তাহলে যদি পানিতে কনভার্ট হয় সেটা কত হবে? আপেক্ষিক সুপ্ততাপ আসবে বরফ গলনের, সেটা কত? Q2 = mLF। এগুলো বুঝেন, এগুলো বুঝলে ম্যাথ করাটা ইজি। ঠিক আছে, এরপরে ধরেন যে এই পানিকে যদি হিট দেয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যাবে, তাহলে সেটা পানি থেকে পানি, তার মানে কত? Q = ms del θ। এরপরে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে কি আপনার বাষ্পে পরিণত হয়ে যাবে? না, কিসে যাবে? ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে যাবে। তাহলে বাষ্পে গেলে, পানি থেকে বাষ্পে গেছে, টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে সেখানে কি হবে? MLB ভ্যাপোরাইজেশন, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন আসবে। ঠিক আছে, তারপরে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পটাকে যদি আমি আরও তাপ দিই, তাপ দেওয়ার অর্থ হচ্ছে θ2 যদি আরও বাড়াইতে থাকি, তাহলে এত উষ্ণতার বাষ্পে পরিণত হবে বা এত তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এখন কথা হচ্ছে, যদি এই বাষ্প থেকে বাষ্পে যাই তাহলে কি আমাদের লেটেন্ট হিট আসবে?
আসবে না তো, সেটা কিসে যাবে? এমএস ডেল থিটাতে কনভার্ট হবে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা কখন ইউজ করব আপেক্ষিক সূত্রতাপটা? যখন একই টেম্পারেচারে রেখে ইয়েটার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। আর অবশ্যই এই থিমটা মাথায় রাখবেন যে -θ°C তাপমাত্রাকে যদি তাপ দিই তাহলে সরাসরি সেটা আপনার ভাষ্যে পরিণত হয় না, স্টেপ বাই স্টেপ আসে। প্রথমে আসবে কি মাইনাস থেকে 0°C তাপমাত্রার বরফে, এবার 0°C তাপমাত্রার বরফ থেকে আপনার কি হবে 0°C তাপমাত্রার পানিতে, এবার 0° তাপমাত্রার পানিকে তাপ দিলে এটা হবে 100°C তাপমাত্রার পানি, এবার 100° থেকে আপনার আসবে 100° বাষ্প থেকে হবে কি এরপরে আপনি যা দিলেন সেটা বাষ্পই থাকবে, বাট হচ্ছে আপনি যা তাপ দেন, ঠিক না? তাহলে এই কথাটাই এখানে আবার বলা হয়েছে যে যদি অবস্থাটা অপরিবর্তিত রেখে আপনি তাপমাত্রা পরিবর্তন করেন, অবস্থার কিন্তু পরিবর্তন হয় না, আপনি তাপমাত্রার পরিবর্তন করতেছেন, তাহলে কি আসবে Q = ms del theta। আর যদি আপনি তাপমাত্রাটাকে অপরিবর্তিত রেখে অবস্থার পরিবর্তন করেন, তাপমাত্রা পরিবর্তন হয় নাই বাট অবস্থার পরিবর্তন করতেছেন, তাহলে সেটা কি হবে Q = mlf বা ml। এটা এফও হইতে পারে, বি হইতে পারে, এটা আপনার কোন কন্ডিশন থেকে কোন কন্ডিশনে যাচ্ছেন সেটার উপরে। দেখেন এখানে তাপ দিলে এই পাশে আস্তে আস্তে, আর আপনি যদি ঠান্ডা করেন তাহলে এই পাশে আসবে, দুই পাশেই কিন্তু যাইতে পারে। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। এখন লাস্ট একটা ম্যাথ করাবো এটা দিয়ে। ম্যাথটা হচ্ছে এটা, দেখতে একটা লাইন মনে হচ্ছে কিন্তু বিশাল ম্যাথ, কিন্তু কি -10°C তাপমাত্রার 10 গ্রাম বরফকে 110°C তাপমাত্রার ভাস্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? প্রশ্নটা সবাই উঠান, তারপরে হচ্ছে আমি এটা নিয়ে একটু গল্প করি। যে -10°C তাপমাত্রার 10 গ্রাম বরফকে 110°C তাপমাত্রার ভাস্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? আচ্ছা, এটার কথা যদি বলি তাহলে বলেন, যদি আমি এটাকে ভাস্পে পরিণত করতে চাই তাহলে হিট দেব নাকি হিট নেব, মানে কোনটা? হিট দিতে হবে। আচ্ছা, এবার আমার সাথে সাথে অ্যান্সার দিবেন। যদি -10°C তাপমাত্রার বরফটাকে আমি হিট দিই তাহলে প্রথমে কত তাপমাত্রার বরফে যাবে, নাকি ডাইরেক্ট বাষ্পে পরিণত হবে? তাপমাত্রার পানি। 0°C তাপমাত্রার পানি নাকি বরফ? সরি ভাই, তাপমাত্রা। গুড। তাহলে ফার্স্টে কি করবে, -10°C থেকে 0°C তাপমাত্রার বরফে পরিণত হবে। আমি এক এক করে লিখে যাব, আপনারা আমার সাথে সাথে বলে যাবেন, ঠিক আছে? আমি ফার্স্ট স্টেপটা লিখতেছি, সেটা কত? -10°C তাপমাত্রার আপনার আইস থেকে সেটা কত যাবে 0°C তাপমাত্রার আইসে কনভার্ট হবে, ঠিক আছে? এ হচ্ছে একটা স্টেপ। এরপরে বলেন তো কততে যাবে 0°C তাপমাত্রা আইস থেকে কোথায়? তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রার পানি। ভেরি গুড। তাহলে 0°C তাপমাত্রার আইস থেকে কোথায় যাবে? 0°C তাপমাত্রার পানিতে যাবে। তাহলে 0°C তাপমাত্রার পানি, ঠিক আছে? এরপরে ঘটনাটা কি ঘটবে? 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। ভেরি গুড। তাহলে এখানে কি হবে 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। এরপরে ঘটনাটা কি হবে? 100°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 100°C তাপমাত্রার পানি থেকে এরপরে কোথায় কনভার্ট হবে? পানি থেকে আপনার 100°C তাপমাত্রা, আচ্ছা পানির সিম্বলটা এখানে দেইনি, তাহলে 100°C তাপমাত্রার পানি থেকে আপনার 100°C তাপমাত্রার স্টিম বা বাষ্পে পরিণত হবে, 100°C তাপমাত্রার স্টিমে পরিণত হবে। আচ্ছা, এরপরে ঘটনাটা কি ঘটবে? এরপরে 100°C তাপমাত্রার বাষ্প থেকে 110°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। আচ্ছা, তাহলে আমি এই স্টেপটা কোথায় লিখব? এই স্টেপটা দাঁড়ান, এভাবে না লিখে এভাবে দিই যে 100°C তাপমাত্রার
বাষ্প থেকে 110 ডিগ্রি, আমার ফাইনাল স্টেট কোনটা 110-এ যাওয়া, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিম থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিমে যাবে, যেটা আমার রিকোয়ারমেন্টে ছিল। এটাই তো, তাই না? এবার বলেন তো প্রথমটাতে যদি আসি, প্রথমটা ধরলাম Q1 এর জন্য, এখানে আমরা কোন ধরনের হিট ইউজ করব? ms del theta তাহলে ms ডেল থিটা হবে, একবারে ক্যালকুলেশন করে যাব আমরা এখান থেকে। হ্যাঁ, তাহলে ms ডেল্টা টি বা ডেল্টা থিটা। ওকে, এবার বলেন তো m এর ভ্যালু কত? 10 গ্রাম। m এর ভ্যালু কত? 10 গ্রাম। তাহলে এটা যদি গ্রামে রাখি, স্পেসিফিক হিট কত আসবে? আইস, বরফ, তাহলে কত হবে? স্পেসিফিক হিট কত হবে এখানে? গ্রামেরটা কিন্তু ওই যে আপনার ক্যালোরি, তাহলে কত 0.5 0.5, হাফ। ভেরি গুড, তাহলে এটা কত আসবে? হাফ হবে, কারণ আমরা ওয়াটারেরটা কত ধরছি? 1 ধরছি, বাকি দুইটা কি হবে? হাফ করে হবে। ঠিক আছে, এখন দেখেন ক্যালকুলেশনে কত সুবিধা হচ্ছে। আর ডেল্টা থিটা কত? আপনার 10 ডিগ্রি, পার্থক্য কত? 10 না? তাহলে 10। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কত ক্যালোরি আসবে? ইউনিটটা কিসে আসবে? ক্যালোরি, কারণ আপনি এখানে স্পেসিফিক হিট কিসে বসাইছেন? ক্যালোরিতে নিয়ে বসাইছেন। তাহলে এখানে কত আসবে? 50 ক্যালোরি হবে কাটাকাটি করলে, একটা হলো। তারপরে সেকেন্ড হচ্ছে এইটা, এবার এইটাতে কি আসবে বলেন তো? mlf mlf হবে, তাই না? আইস থেকে পানিতে যাচ্ছে একই তাপমাত্রা, তাহলে সেটা কত আসবে? mlf। এবার m কত? m তো 10, l কত? lf কত? 80। ভেরি গুড, সেটা জুলে না ক্যালোরি এককে আসবে। ওকে, তাহলে এখানে কত আসবে? 800 ক্যালোরি। ভেরি গুড, তারপরে আসবে আপনার Q3, এটার জন্য কি হবে? ms del theta আবার ms ডেল থিটা। ডিরেক্ট লিখি, সূত্র লেখা লাগবে? আমরা বসাই ডিরেক্ট। তাহলে m কত? m হচ্ছে 10 আপনার 10 ইন্টু হচ্ছে কত? s কত? 1। গুড। আর পানি কত হবে? টেম্পারেচার কত হবে আর কি? 100 হবে। গুড, তাহলে এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত আসবে? 1000 ক্যালোরি। ওকে, তারপরে আসেন এইটাতে, Q4-এ যাই। ধরেন এটা কোথায় লিখবো? এখানেই লিখে দিই Q4। ফর্মুলা লেখা দরকার নেই, জাস্ট বলেন আমরা কোনটা কি করবো এখানে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টেম, কোনটা আসবে? mlf আসবে না, নাকি mlb? mlv mlb আসবে। ভেরি গুড, তাহলে 10 ইন্টু কত আসবে? lb কত? 540 540। ভেরি গুড, তাহলে এখানে কত আসবে? 5400 ক্যালোরি। কাজ হয়ে গেছে, Q4ও পাইছি। এবার Q5টা কত হবে? সেটা কত? আপনার ms ডেল থিটা দিয়ে আসবে, স্টিম থেকে ইয়াতে যাচ্ছেন, স্টিমে যাচ্ছেন, তাহলে সেটা কত? 10 ইন্টু হাফ ইন্টু কত আসবে? 10। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করেন তাহলে কত আসবে? 50 ক্যালোরি। দেখেন কত সুন্দর শর্টকাটে হয়ে যাচ্ছে। তাহলে এবার টোটাল হিট দরকার ছিল না, তাহলে হিট কত হবে? Q ইজ ইকুয়াল টু সামেশন সবগুলার, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5, যোগ করে বলেন তো কত আসে? যোগ করলে কত আসবে? কেউ একজন দ্রুত বলে দেন। 7300। কত আসবে? 7300। আর ভ্যালুগুলো না লিখলাম, হ্যাঁ, তাহলে ডিরেক্ট কত আসবে এখানে? 7300 ক্যালোরি। তাহলে এই হচ্ছে আপনার টোটাল যে হিট সেটা। এখন দেখেন তো, এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই প্রশ্নটাকে যদি আমি আরেকটু বাড়াই, যেটা আপনাদের বোর্ডে আসছে, সেই প্রশ্নটা কি, যে এই পরিমাণ হিট বাড়াইতে কত কাজ করতে হবে? কাজ কি বের করতে পারবেন না? বোর্ডে আসছে 4 নম্বরে। কাজ কিভাবে বের করব? W সমান সমান কি জানি, বা Q সমান সমান কি জানি? একদম শুরু, প্রথমে একদম ক্লাস যেটা দিয়ে শুরু করছি, কি হবে? W সমান সমান JQ। ভেরি গুড, ক্লাস শুরু করছি এটা দিয়ে, ক্লাস শেষ করবো এখন এটা দিয়ে। তাহলে এটা কত হবে? J কত? 4.2 ইন্টু Q কত? 7300।
দুইটাই কিন্তু ক্যালোরিতে আছে। জুল পার আপনার এটা হচ্ছে কিসে, জুল পার ইয়েতে ক্যালোরিতে, আর এটা কিন্তু ক্যালোরিতে, তাই না? তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, ক্যালোরি ক্যালোরি কাটা যাবে, জুল আসবে। কত আসে অ্যান্সার বলেন তো এটাকে ক্যালকুলেশন করলে? কত আসবে? 4.2 ইন্টু 7300 যদি করেন কত হয়? 30,660। 30,660 জুল। এই হচ্ছে আপনাদের আনসার।